কমেন্ট কি ওখানে দেখা যাবে? হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশের সব থেকে বড় অনলাইনে মেডিকেল প্রিপারেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। অ্যান্ড ভাইয়াকে ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু তোমরা জানিয়ে দাও। যারা রেগুলার ক্লাস করো, তোমাদের আই হোপ একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তারাও যাতে ক্লাসে যুক্ত হয়। অ্যান্ড তোমাদের পড়াশোনা কেমন চলতেছে আমাকে একটু জানাও তো। পড়াশোনা, তোমাদের স্বাস্থ্য সবকিছু কি ঠিক আছে? হ্যাঁ, যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে বলে দিই ওয়ালাইকুম আসসালাম। আসলে সবাইকে তো আলাদা আলাদা করে অ্যান্সার দেওয়া সম্ভব না, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আশা করি অনেক ভালো আছো। আমরা 1 থেকে 2 মিনিট টাইম নিব। 1 থেকে 2 মিনিটের মধ্যে সবাই জয়েন করলে এরপর আমরা ক্লাসটা শুরু করব। যারা এখন জয়েন করতেছো, সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখো যদি কমেন্ট না আসে, হ্যাঁ লাইভ চলাকালীন সময় আচ্ছা দেখো, এইচএসসি 26 ব্যাচ, তোমাদের আসলে হাতে অনেক সময় আছে, তাই না? তোমাদের সিনিয়র এক ব্যাচ যাদের, তাদের এখনো এইচএসসি হয় নাই। এইচএসসি পরে তারা অ্যাডমিশন দিবে, এরপর তোমাদের এইচএসসি আসবে, তারপর তোমরা অ্যাডমিশন দিবা। তোমরা ভাবতেছো যে তোমাদের কাছে অনেক টাইম আছে, কিন্তু দেখো এই টাইমটা যদি ইউটিলাইজ করো তাহলে তোমাদের জন্য কিন্তু অনেক ভালো কিছু নিয়ে আসা সম্ভব, তাই না? তোমরা ড্রিমটাকে একটু বড় দেখো না কেন, স্বপ্নটা একটা বড় দেখবা। স্বপ্ন যত বড় হবে তোমার সাকসেস হওয়ার রেট, তোমার চাওয়া পাওয়া এটা বেশি পূর্ণ হবে। ঠিক আছে? দেখো তোমরা অনেকে টার্গেট রাখো কি মেডিকেলে শুধু চান্স পাইলেই হয়েছে, তাই না? যেহেতু তোমরা আমাদের প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হয়েছো, তাও আবার 26 ব্যাচ হয়ে, তাই আই হোপ সবারই মেডিকেলে পড়ার ইচ্ছা আছে। এখন মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, তোমরা অনেকে চিন্তা করো যে আমার একটা মেডিকেলে চান্স পাইলেই হয়েছে। তো একটা মেডিকেল কেন ডিএমসি নয়? কেন তুমি ডিএমসিতে ড্রিম দেখবা না? কেন তুমি ডিএমসিতে ফার্স্ট হওয়ার ড্রিম দেখবা না? তাই না? তুমি একটা মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন দেখতেছো, কেন তুমি ডিএমসিতে বা মেডিকেলে ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখতেছো না? আমরা যারা ডিএমসিতে আছি, আমরা যারা তোমাদেরকে পড়াচ্ছি, আমরাও তো রক্ত মাংসেরই গড়া। আমরা কি তোমাদের থেকে খুব আলাদা? আমরা তোমাদের থেকে আলাদা না, আমরাও তোমাদের মতনই। বাট পার্থক্যটা কোথায়? আমরা একটা বড় স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্ন দেখাতে আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যত পরিশ্রম করার প্রয়োজন সব পরিশ্রম করেছিলাম। তো তোমাদেরকে একটা বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখে এই স্বপ্ন বাস্তবায়নে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। যেহেতু সময় বেশি আছে, তুমি চাইলে একটা বড় স্বপ্ন দেখতে পারো এবং স্বপ্ন বাস্তবায়নে তোমার যত পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমটা তোমরা করতে পারো। দেখো আমি একটা ছোট্ট একটা কোটেশন লিখছি যে গো ফর দ্য সান, ইফ ইউ ফল ইউ উইল ফল অন দ্য মুন। এটার মানে কি জানো? তোমার স্বপ্ন যদি বড় হয়, তাহলে তুমি যদি ওই স্বপ্নটা ফিল আপ করতে না পারো, তুমি যদি স্বপ্ন থেকে ছিটকে পড়ো, তাহলেও যেটা তুমি পাবে সেটা তোমার জন্য অনেক বড় কিছু হবে। সান কি? সান হচ্ছে অনেক দূরের কিছু, তাই না? তো সানের যদি তুমি টার্গেট রাখো, সূর্যের টার্গেট রাখো, মনে করো তুমি সান পর্যন্ত পৌঁছাতে পারলে না, বাট মুন পর্যন্ত যদি তুমি পৌঁছাতে পারো, তোমার জন্য একটা বড় অর্জন। সো টার্গেট সবসময় বড় রাখতে হবে। আর এই টার্গেট বড় রাখতে আমাদের রোলটা কি? আমরা কি করতেছি? আমরা টিচাররা তোমাদেরকে গাইড করতেছি, যত তোমাদের প্রবলেম আছে সবকিছু সলভ করার চেষ্টা করতেছি। আচ্ছা, তোমরা কি ঘোড়ার দৌড় দেখছো? খুব ইন্টারেস্টিং না বিষয়টা? ঘোড়ার দৌড়ে দেখবে যে একটা ঘোড়া থাকে আর একজন মানুষ থাকে যে আর কি ঘোড়াটা রাইড করে, তারপর রেস করে, তাই না? তো এই ঘোড়া দৌড়ে দেখবা যে মেন কাজটা কে করতেছে? মেন কাজটা কিন্তু ঘোড়া করতেছে, ঘোড়া কিন্তু দৌড়াচ্ছে, তারই কিন্তু বেশি পরিশ্রম হচ্ছে। বাট যে মানুষটা তাকে রাইড করতেছে, ডিরেকশন দিতেছে, তার কাজ কি? তার কাজ হচ্ছে সঠিক পথে নিয়ে যাওয়া, সঠিক একটা গাইডলাইনে নিয়ে যাওয়া, কোন দিক দিয়ে তাকে যেতে হবে, এগুলো ডিরেক্ট করে কে? ওই মানুষটা। তো আমরা হচ্ছে ওই মানুষটার
রোলটা প্লে করতেছে, আমরা তোমাদেরকে গাইড করতেছি, বাট মেন দৌড়টা কিন্তু তোমাদেরই, মেন যুদ্ধটা কিন্তু তোমাদেরই। যুদ্ধে আমরা শুধুমাত্র সহায়ক। ঠিক আছে, তো আশা করি সবাই ইতিমধ্যে ক্লাসে জয়েন করে ফেলছো। অ্যান্ড আমরা একটু মোটিভেশনাল কথাবার্তা শুনলাম। আমি জানি যে সবার মাথায় মোটিভেশনাল কথা যাবে না, সবাই এটা ফলো করবা না, সবাই বড় ড্রিম দেখবা না, সবাই পরিশ্রম যথাযথ করবা না, বাট একজন যদি পরিশ্রম করো, ওই একজনই আমার জন্য সুফল বয়ে আনবে বা আমি তার জন্য খুশি হব। তো ওই একজন তুমি কেন হবে না, তুমি নিজেকে কোশ্চেন করো, ওই একজন তোমাকে হতে হবে। আচ্ছা, এই ওয়েব অ্যাপে তোমার হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকে আপাতত, ঠিক আছে। ওয়েব অ্যাপে কেন লাইভ ক্লাসটা হচ্ছে না, কারণ হচ্ছে তোমার ওয়েব অ্যাপে অনেক স্লো হয়ে যায়, বুঝছো। ফেসবুকে যেরকম এরকম ফাস্ট এবং লুসিড সুন্দর হয়, ওয়েব অ্যাপে এরকম আসে না। এরপরে দেখো তোমাদের জন্য প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা কি, সেটা হচ্ছে নোট শেয়ারিং কন্টেস্ট। আজকে এবং নেক্সট ক্লাসে আমি পড়াবো, এই দুই ক্লাসে, মানে আজকের ক্লাসের নোটটা তুমি কোথায় জমা দিবে, আজকের ক্লাসের নোটটা তুমি জমা দিবে রোড টু ডিএমসি স্টেশন, আর আরটিডিএস নামে আরেকটা গ্রুপ আছে দেখবা, কম্বাইন্ড গ্রুপ। এই তিনটা গ্রুপে তোমাদের যে নোটটা, আজকের নোটটা আজকে শেয়ার দিবে, নেক্সট ক্লাসের নোটটা নেক্সট ক্লাসের পরে শেয়ার দিবে, ঠিক আছে। অ্যান্ড যেহেতু কন্টেস্ট হচ্ছে, প্রাইস তো শিওর থাকবে। প্রাইসটা কি, সেরা 3জন নোট যে দিবে, ওই সেরা 3জনকে আমরা টি শার্ট গিফট করব। পার্সোনালি আমি টি শার্ট গিফট করব, আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড তোমাদের নোটটা আমি কি করব, চেক করব। এটা তোমাদের সুবিধা কি হবে দেখো, তোমাদের নোটটা যখন আমি চেক করব, কে ভালো করছে, মানে সবাই যখন নোটটা শেয়ার করবা, তাহলে যারা ভালো করবে তারা অন্যদের থেকে মানে অন্যরা তোমার থেকে শিখতে পারবে, বা তুমিও অন্যদের থেকে শিখতে পারবা। তো একে অপরের নোট, যেটা নোট করার যে টেকনিকটা, নোট করার টেকনিকটা তোমরা শেয়ার করে নিতে পারবা। অ্যান্ড তোমাদের যদি এখনই নোট করা থাকে, তুমি ভাবতেছো এখন তুমি 26 ব্যাচ, পরবর্তীতে তুমি এইচএসসি দিবা, এরপর তুমি আবার হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা, এই নোটটা তোমার কিন্তু ফুল টাইমে কাজে দিবে, বুঝছো। ফুল টাইমে তোমার অনেক বেশি কাজে দিবে এই নোটটা, তোমাকে হেল্প করবে রিভিশন দিতে, তোমার যে কোনো কলেজের পরীক্ষা সেগুলোতেও হেল্প করবে। সো এটা যে আমার মানে এটা কাদের উদ্দেশ্য করা, এই নোট শেয়ারিং কন্টেস্টটা তোমাদের যাতে ভালো হয় সেটার জন্য করা। নোট শেয়ারিংটা কোথায় দিবা, রোড টু ডিএমসি স্টেশন আরটিডিএস এ দিবা। অ্যান্ড অবশ্যই অ্যাডভান্স প্রি মেডিকেল 26 এই হ্যাশট্যাগটা তোমরা ইউজ করবা। অ্যান্ড সেরা 3জন যারা নোট দিবে তাদেরকে আমরা টি শার্ট গিফট করবো, এবং যারা হচ্ছে বিজয়ী হবে তাদেরকে আমরা অ্যানাউন্স করবো যে কে কে বিজয়ী হয়েছে। আচ্ছা, যারা পড়ছো কি পড়ো নাই, হ্যাঁ যারা পড়ছো পড়ো নাই সবাই ক্লাস দেখবা। আমরা এই ক্লাসে কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু শেষ করব। ক্লাসে এরকম না যে আমি তোমাকে পড়া দিয়ে দিলাম, শুধুমাত্র বকে চলে গেলাম, তোমাকে পড়া দিয়ে দিলাম, তুমি নিচে নিচে পড়ে নিলা, এরকম কিছু না। আমি ক্লাসেই পুরো পড়াটা শেষ করব, ঠিক আছে। বাট আজকের ক্লাস শেষে তোমরা এই হ্যাশট্যাগটা ইউজ করে এই গ্রুপগুলোতে নোটটা তোমরা শেয়ার করবা, কার জন্য, তোমাদের নিজেদের জন্য। তো চলো, আমার পরিচয় অনেকে জানো না হয়তো, আমি শাহিন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 3rd ইয়ারে। আমার পরিচয় লেখা আছে, আমরা কি পড়বো আজকে, কোষ বিভাজন পড়বো, তাই না। এখন কোষ বিভাজন প্রেজেন্টেড বাই মাসুম সাব্বির শাহিন ডিএমসি, আমি। আচ্ছা, তো দেখো তোমাদের যাতে হচ্ছে সুবিধা হয়, মানে আমি যদি বোর্ডে লিখতে লিখতে পড়াই, তাহলে দেখা যাবে যে তোমরা অনেকে বোরিং ফিল করতেছে, একটু টাইম লাগতেছে, তাই না, লিখতে তো টাইম লাগেই। সো এই জন্য আমি কি করছি, তোমাদের জন্য আগে থেকেই নোটটা রেডি করছি। এই নোটটা রেডি করার উদ্দেশ্যটা কি, এই নোটটা দিয়ে মানে এই নোটটা থেকে আমি তোমাদেরকে দেখাই দিব, খুব তাড়াতাড়ি তোমরা ক্যাচ করে নিতে পারবা। তো আজকে আমরা কি কি পড়বো, আমাদের রোড ম্যাপটা কি, প্রথমে আমি যে নোটটা করছি এই নোটটা পড়বো, এরপরে হচ্ছে আমরা বই থেকে আরেকবার পড়ে নিব। তার মানে কি, আমার করা নোটও তোমরা পড়বা, এরপর বই থেকে আমরা বই পড়বো, এরপরে কোশ্চেন সলভ করব, এরপর আমরা তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে এটার আমি অ্যান্সার দিব, বা ছোট ছোট কিছু গাইডলাইন দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ। দেন আমাদের এখানে কি কি টপিকস আছে, মানে এই চ্যাপ্টারটাতে আমাদের কি কি টপিকস পড়তে হবে। প্রথম যে টপিকস, সেটা কি ওভারভিউ, মানে একটা চ্যাপ্টার শুরু করার আগে কিন্তু আমাদের ওই চ্যাপ্টারটা সম্বন্ধে একটা ধারণা থাকতে হয়, কিছু বেসিক জিনিস জানতে হয়, ওই বেসিক জিনিসগুলো আমরা এখানে জেনে নেব। এরপরে দেখো কোষচক্র, তোমরা সবাই এই টপিকগুলো জানো, কোষচক্র, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো সম্বন্ধে জানবো। বাট আজকের ক্লাসে আমরা হয়তো মাইটোসিস পর্যন্ত পড়বো, এরপর মিওসিস অ্যান্ড কোশ্চেন সলভ, যেটা প্রশ্ন সলভ, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। আমাদের যেহেতু ক্লাস 2টা, তবে মাইটোসিসের যদি আমরা মাইটোসিস একদম শেষ নাও করতে পারি, ক্যারিওকাইনোসিস পর্যন্ত আমরা শেষ করব। এরপর আসো,
প্রথমে চলে আসি, কোষ বিভাজন মানে কি তোমরা তো জানো তাই না? কোষ বিভাজন মানে কি? কোষের বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করা, এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন। বাট কোষ বিভাজন এটা সম্বন্ধে কি দরকার? আমাদের প্রকারভেদটা দরকার। আমরা জানি কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, দেন হচ্ছে মাইটোসিস, আর এটা কি মিওসিস। এই 3 প্রকার কোষ বিভাজন আমরা সবাই জানি। এখন অ্যামাইটোসিস কাদের হয় জানো? জানো অ্যামাইটোসিস হয় হচ্ছে ইউক্যারিওটিক এককোষী। এখন আমরা ছোট্ট করে জানবো ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক এই জিনিসটা আসলে কি। আই হোপ তোমরা সবাই জানো, বাট ছোট্ট করে একটু আমরা শিখে নিই। ইউক্যারিওটিক আর হচ্ছে প্রোক্যারিওটিক। দেখো, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে উন্নত, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওটিক এটার মানে হচ্ছে নিউক্লিয়াস ধারণ করা, ক্যারিওন মানে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে আদি নিউক্লিয়াস যাদের তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক, আর উন্নত নিউক্লিয়াস প্রকৃত নিউক্লিয়াস যাদের তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক। এটার মানে কি? এটা মানে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রকৃত, আর এরা কি? এরা হচ্ছে আদি। এখন দেখো, প্রকৃত এবং আদি দুইটা টার্ম আমরা শিখলাম। এখন তোমাদের ধারণা যে অ্যামাইটোসিস যেহেতু অনুন্নত, অ্যামাইটোসিস মনে হয় প্রোক্যারিওটিকদের হবে। আমি কেন তাহলে এখানে কি লিখছি? ইউক্যারিওটিক এককোষী লিখছি। ইউক্যারিওটিক এককোষী যেমন ইস্ট, অ্যামিবা, এদের কি হয়? অ্যামাইটোসিস হয়, ঠিক আছে? কেন আমি তাহলে প্রোক্যারিওটিক বা আদিকোষীতে লিখলাম না, তাই না? তোমাদের ধারণা তো এটাই যে অ্যামাইটোসিস যেহেতু অনুন্নত, তার মানে কি অ্যামাইটোসিসটা হচ্ছে প্রোক্যারিওটিকদের হবে। বাট না, তোমাদের ধারণাটা ভুল যারা এটা ধারণা পোষণ করো। আদিকোষী বা ব্যাকটেরিয়াতে কি ঘটে? আদিকোষী বা ব্যাকটেরিয়াতে ঘটে বাইনারি ফিশন। কি রে, এত মোটা হইলো কেন কালি? আচ্ছা, এখানে কি ঘটে? এখানে ঘটে হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি ফিশনের বাংলা নাম কি? এটার নাম হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন। তাহলে দেখো, আদিকোষী একটা এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া। এই তোমরা হচ্ছে পড়ার মধ্যে থাকো, ঠিক আছে? তো আমি যখন তোমাদেরকে কমেন্ট করতে বলবো, অ্যান্সার দিতে বলবো, তখন তোমরা অনেক বেশি কমেন্ট করবা, সবগুলোর অ্যান্সার দিবা। বাট তাছাড়া নিজেদের মধ্যে কথাবার্তা এগুলো যারা বলবা তারা কিন্তু লস করবা। শুধুমাত্র কি নিজের লস করবা না, যে ছেলেটা বা যে মেয়েটা মনোযোগ দিয়ে ক্লাস করতেছিল তারা তুমি মনোযোগটা ভেঙে দিলা। সো নিজের ক্ষতি করতেছে, অন্যেরও ক্ষতি করতেছে, এই কাজ করা যাবে না। তো আদিকোষের এক্সাম্পলটা কি? ব্যাকটেরিয়া, আমরা সবাই জানি। তো ব্যাকটেরিয়াতে কি ঘটে? ব্যাকটেরিয়াতে ঘটে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। এটা কি? এটা হচ্ছে তোমার অ্যামাইটোসিসের মতো। অ্যামাইটোসিস এর মতো, তার মানে কি অ্যামাইটোসিস না। বাইনারি ফিশন যেটা আদিকোষী বা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়াতে দেখা যায়, সেটা কি? সেটা হচ্ছে অ্যামাইটোসিসের মতো, বাট নট অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসটা কোথায় হচ্ছে? অ্যামাইটোসিস হচ্ছে তোমার ইউক্যারিওটিক এককোষীতে, ঠিক আছে? ইউক্যারিওটিক এককোষীতে তোমার অ্যামাইটোসিস ঘটতেছে। তো ইউক্যারিওটিক এককোষীকে কে আছে? ইস্ট, অ্যামিবা। এদের কোষ হচ্ছে একটা, বাট এদের নিউক্লিয়াসটা হচ্ছে প্রকৃত, এই জন্য এদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটিক এককোষী। আর এটা কোনো ধরনের মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি বিভাজিত হয়, ঠিক আছে? কোনো ধরনের মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি বিভাজিত হয়, এই জন্য এই অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। তোমরা যদি একটু বইটা ওপেন করো দেখবা যে অ্যামাইটোসিসের কোনো পর্যায় ব্যাখ্যায় কিছুই নাই, ঠিক আছে? তার মানে এটা সরাসরি বিভাজিত হয়, এই জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। আই হোপ তোমরা অ্যামাইটোসিস বুঝতে পারছো। তাহলে অ্যামাইটোসিস সম্বন্ধে কয়েকটা তথ্য বললাম, খুব ইম্পর্টেন্ট। প্রথম তথ্য কি? অ্যামাইটোসিস এটা কি? প্রত্যক্ষ একটা বিভাজন, কোন একটা মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি কোষটা বিভাজিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাইটোসিস। এরপরে দেখো, অ্যামাইটোসিস আসলে কাদের হয়? ইউক্যারিওটিক এককোষিত হয়। ভাইয়া প্রোক্যারিওটিকদের তাহলে কি হয়? প্রোক্যারিওটিকদের হয় হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, ঠিক আছে? প্রোক্যারিওটিকদের হয় হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। এটা কি? এটা হচ্ছে তোমার অ্যামাইটোসিসের মতন, বাট অ্যামাইটোসিস না। তোমরা যদি বইটাতে দেখবা ভালো করে সুন্দর করে লেখা আছে অ্যামাইটোসিসের মতন, বাট অ্যামাইটোসিস না। তাহলে অ্যামাইটোসিস কাদের হয়? ইউক্যারিওটিক এককোষীদের হয়। এক্সাম্পল কি? ইস্ট, অ্যামিবা। শেষ, অ্যামাইটোসিস আমাদের শেষ। তাহলে আমাকে বলো তো, অ্যামাইটোসিস সবাই ক্লিয়ার কিনা? ইমরান, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু ক্লাসে লেট করে আসছো, নেক্সট টাইম থেকে একদম ক্লাস টাইমে প্রেজেন্ট থাকার চেষ্টা করবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে তোমরা একটু বলে দাও তো আমাকে যে অ্যামাইটোসিস সবার ক্লিয়ার কিনা।
আই হোপ এখানে কারো কোনো আর ডাউট নাই, আমরা যত কিছু ছিল সব পড়ে ফেলছি, কারো কোনো কিছু ডাউট নাই, তাই না? আচ্ছা, এখন মাইটোসিস, মাইটোসিস যেটা, এই মাইটোসিসটা কাদের ঘটতেছে? মাইটোসিসটা ঘটতেছে ইউক্যারিওটিক বহুকোষী এবং এককোষী দুইজনেরই। মাইটোসিস কিন্তু, হ্যাঁ আমি যখন বলবো তখন কমেন্ট করবা, বুঝছো? তার আগে কেউ কমেন্ট করো না। এই যে দেখো সুমাইয়া জান্নাত সুন্দর একটা কথা বলছে, এই অ্যামাইটোসিসে স্পিন্ডল যন্ত্র তৈরি কেন হবে? স্পিন্ডল যন্ত্র কোথায় তৈরি হয়? মাইটোসিসে হয়, অনেকগুলো পর্যায়ের মাধ্যমে বিভাজিত হয়, তাই না? কিন্তু এখানে কোনো মাধ্যমিক পর্যায় নাই, সরাসরি দুইটা কোষ ভাগ হয়ে যাইতেছে। তাহলে স্পিন্ডল যন্ত্রের কি প্রয়োজন আছে? স্পিন্ডল যন্ত্রের কোনো প্রয়োজন নাই, সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে দুইটাতে পরিণত হচ্ছে, এটা হচ্ছে অ্যামাইটোসিস। এই জন্য এটাকে প্রত্যক্ষ বিভাজন বলতেছি আমরা, বুঝছো? এই জন্য তো এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে না। আচ্ছা, এরপর আসো মাইটোসিস। তাহলে মাইটোসিসটা কি? মাইটোসিসে একটা থেকে দুইটা তৈরি হবে এবং মাতৃ যে কোষটা আছে ওই একই গুণ সম্পন্ন হবে, ডটার সেলগুলা বা অপত্য কোষগুলা, ঠিক আছে? আমরা এই যে আরেকটা জিনিস দেখে নিব যে তোমার মাইটোসিসে কি হচ্ছে, তোমার যে মাতৃকোষ আছে, মাতৃকোষ থেকে উৎপন্ন ডটার সেল বা অপত্য কোষ একই গুণ সম্পন্ন হচ্ছে, ঠিক আছে? এখানে কি হয়? একই গুণ সম্পন্ন হয়। মাতৃকোষ এখান থেকে কি সৃষ্টি হয়? এখান থেকে সৃষ্টি হয় অপত্য কোষ। অপত্য কোষ, এই তোমরা কি জানো অপত্য কোষের ইংরেজি কি? অপত্য কোষের ইংরেজি হচ্ছে ডটার সেল। ডটার সেল। এখন কোশ্চেন হচ্ছে, ছেলেরা তো এখানে বৈষম্যের শিকার হইলো, তাই না? এটাকে কেন ডটার সেল বলা হচ্ছে? এটাকে তো সন সেলও বলা হয় বা পুত্রকোষও বলা হয়, তাই না? দেখো, এই যে মাতৃকোষ, এখান থেকে অপত্য কোষ যেটা তৈরি হচ্ছে, এ এক সময় আবার ডিভাইড হবে বা বিভাজিত হবে, বাট তার মানে কি সেও এক সময় মাতৃকোষে পরিণত হবে, তাই তো? মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি, এই অপত্য কোষটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একসময় সেও নিজেও বিভাজিত হবে, তার মানে কি অপত্য কোষ একসময় মাতৃকোষে পরিণত হবে। এখন একটা পুত্র কি মাতায় পরিণত হতে পারে? না। একটা কন্যা বা ডটারেরই কিন্তু এই তোমার বৈশিষ্ট্যটা আছে বা এই ক্যাপাবিলিটি আছে, এই জন্য এটাকে কি বলা হয়? অপত্য কোষের ইংরেজি হচ্ছে ডটার সেল বলা হয়, কারণ সে নিজেও একসময় মাতৃকোষে পরিণত হবে। আচ্ছা, সৃজনশীলের কথা বলছো, হ্যাঁ আমি সৃজনশীল বলে দিব, কোনো সমস্যা নাই। তোমার কি মনে হয় যে আমি তোমাদেরকে বলবো না? তুমি যদি না বলতে তাও আমি বলে দিতাম, ঠিক আছে? বললে ভালো হয় না, আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাতৃকোষ থেকে অপত্যকোষ সৃষ্টি হয়, এই মাতৃকোষের যে গুণ অপত্যকোষেও সেম গুণ থাকে, বুঝছো? মাতৃকোষের যে গুণ অপত্যকোষেও সেই গুণটাই থাকে, এটাকে বলা হয় মাইটোসিস। এটাকে কি বলা হয়? মাইটোসিস। মাইটোসিস, ঠিক আছে? তাহলে অপত্য কোষ যেটা, সেটা কি হয়? সমগুণ সম্পন্ন, সমগুণ থাকে। এখন দেখো, সমগুণ থাকার জন্য তাকে কি করতে হবে? মাতৃকোষে যা যা থাকে অপত্য কোষে বা তোমার হচ্ছে ডটার সেলে তাই থাকতে হবে, ঠিক আছে? তাই থাকতে হবে। এই জন্য কি হয়? এটার যে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়, মানে সমান সংখ্যক ক্রোমোজোম ট্রান্সফার হয়, আবার সাইটোকাইনেসিসের মাধ্যমে সাইটোপ্লাজমও সমান দুই ভাগে ভাগ হয়, ঠিক আছে? সবগুলো সমান ভাগে ভাগ হয়। এটা নিয়ে আমরা ভবিষ্যতে পড়বো, এটার ব্যাখ্যাগুলো আমরা পড়বো, কোনো সমস্যা নেই। বাট আপাতত এইটুকু জেনে রাখো যে মাতৃকোষ থেকে অপত্য কোষ সমগুণ সম্পন্ন হয়, এবং এখানে এখানে কি হচ্ছে? এখানে ক্রোমোজোম যেটা, ক্রোমোজোম সংখ্যাও সমান থাকে, এবং সাইটোপ্লাজম যেটা, এটার পরিমাণও সমান থাকে। দুইটা কোষে, একটা থেকে যে দুইটা তৈরি হচ্ছে, দুইটাতে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, এখন এই মাইটোসিস কাদের হয়? ইউক্যারিওটিকদের হয়। তো ইউক্যারিওটিক দুই প্রকার আছে, একটা হচ্ছে বহুকোষী আছে, আবার হচ্ছে এককোষী আছে। তাহলে বহুকোষীর তো আমরা এক্সাম্পল সবাই জানি, যেহেতু আমরা নিজেরাই বহুকোষী, তাহলে আমাদের দেহে কি হচ্ছে? আমাদের দেহে হচ্ছে মাইটোসিস। কিন্তু ইউক্যারিওটিক এককোষীর কি আমরা এক্সাম্পল জানি? ইউক্যারিওটিক এককোষীর কি কোনো আমরা এক্সাম্পল মনে আছে? যার মনে আছে তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো তো, ততক্ষণ আমি আমি নিজে লিখে ফেলি। আচ্ছা, দেখো, তাহলে ইউক্যারিওটিক বহুকোষী এবং এককোষী। বহুকোষীর এক্সাম্পল আমরা সবাই জানি। ইউক্যারিওটিকের এককোষীর এক্সাম্পল কি? এককোষীর এক্সাম্পল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস এটা কোথায় আছে? মাইটোসিসের যে গুরুত্ব ওই জায়গাটাতে আছে, ঠিক আছে? যে তোমার ইউক্যারিওটিক এককোষী, এটাতেও কি ঘটে? মাইটোসিস ঘটে। তাহলে ইউক্যারিওটিক এককোষে ক্ল্যামাইডোমোনাস, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। এখানে কি ঘটে? এখানে হচ্ছে মাইটোসিস ঘটে। আচ্ছা, এই ইউক্যারিওটিক এককোষে যে ক্ল্যামাইডোমোনাস, এখানে যে মাইটোসিস ঘটে, এটার মাধ্যমে তারা কি করে? এটার মাধ্যমে তারা বংশ বিস্তার করে।
এটা হচ্ছে বংশ বিস্তার করে। দেখো আমরা সবাই জানি যে মাইটোসিস কোথায় থাকে, মাইটোসিস কোথায় হয়, দেহ কোষে হয়, তাই না? আমাদের দেহ গঠনকারী যে কোষ, এই সেই কোষগুলোতে তোমার মাইটোসিস ঘটে। কিন্তু এককোষী একটা প্রাণী আছে যার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এদের কি হচ্ছে, এদের বংশ বিস্তারে তোমার মাইটোসিস হচ্ছে। এটা হচ্ছে এক্সেপশনাল, বুঝছো? এই জন্য আমি পার্টিকুলারলি এটা মেনশন করে লিখে দিলাম। কি কমেন্ট করছো তোমরা একটু দেখি। এই মেরুদণ্ডের প্রাণীতে অ্যামাইটোসিস কেমন হবে? মেরুদণ্ডী প্রাণী তো অবশ্যই বহুকোষী হবে, বাট অ্যামাইটোসিস কাদের হচ্ছে, কি বলছিলাম যে অ্যামাইটোসিস হচ্ছে ইউক্যারিওটিক এককোষীদের। ইউক্যারিওটিক বাট এককোষী, অ্যামিবা ইস্ট, এদের মধ্যেই তোমার অ্যামাইটোসিস দেখা যাচ্ছে। তো অ্যামাইটোসিস যে ইস্ট এবং অ্যামিবাতে দেখা যাচ্ছে, ইস্ট অ্যামিবা কি এরা কি মেরুদণ্ডী প্রাণী? অবশ্যই না, তাই না? মেরুদণ্ডী প্রাণীতে কিন্তু এটা ঘটে না। মেরুদণ্ডী প্রাণীতে মাইটোসিস এবং মিওসিস এই দুইটা ঘটে। আচ্ছা, তাহলে দেখো মাইটোসিস কাদের হয়? ইউক্যারিওটিক, বহুকোষী এবং এককোষীতে হয়। বহুকোষীর কোথায় হয়? দেহকোষে হয়। আর এককোষী যেমন ক্ল্যামাইডোমোনাস, এদের কোথায় হয়? বংশ বিস্তারে হয়। আমরা জানি বংশ বিস্তারে মিওসিস হয়, তাই না? বংশ বিস্তারে মিওসিস হয়, বাট এককোষীতে কি হয়? এককোষী ক্ল্যামাইডোমোনাস, এটাতে হয় মাইটোসিস। আমরা এক্সেপশনাল একটা এক্সাম্পল এবং নর্মালের ক্ষেত্রে কি হয় দুইটাই আমরা শিখে নিলাম। এরপর আসো মিওসিস। মিওসিস কাদের হয়? ইউক্যারিওটিক এবং বহুকোষী হইতে হবে। যেরকম এখানে এককোষী বহুকোষী দুইটাই ছিল, কিন্তু মিওসিস কাদের হচ্ছে? ইউক্যারিওটিক, শুধুমাত্র বহুকোষীতে হচ্ছে। কারণ তোমার এককোষীতে তো তোমার অলরেডি মাইটোসিস হয়ে যায়, শুধুমাত্র তাহলে কোথায় হবে? বহুকোষীতে হবে। এখন বহুকোষীর কোথায় হচ্ছে মিওসিস হয়? জনন কোষে নাকি জনন মাতৃকোষে? এই জিনিসটা, এই প্যাচটা তোমরা সবাই লাগাও, ঠিক আছে? এই প্যাচটা তোমরা সবাই লাগাও। প্যাচটা কিরকম? জনন কোষ এবং জনন মাতৃকোষ এই দুটো তোমরা গুলায় ফেলো। দেখো জনন মাতৃকোষ এই জিনিসটা কি? জনন মাতৃকোষ হচ্ছে যে কোষ থেকে তোমার জনন কোষটা তৈরি হবে, যে কোষ থেকে জনন কোষ তৈরি হবে এটাকে বলা হয় জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? 2n, ঠিক আছে? 2n, এটাকে আমরা ডিপ্লয়েডটাকে 2n দ্বারা আমরা প্রকাশ করি। মানে দুই সেট অফ ক্রোমোজোম থাকে, দুইটা সেট থাকে ক্রোমোজোমের, দুইটা সেট, একটা হচ্ছে পিতা থেকে আসে আর একটা মাতা থেকে আসে, এই জন্য এটাকে বলা হয় 2n। তো জনন মাতৃকোষ 2n, এখান থেকে কি সৃষ্টি হয়? জনন কোষ সৃষ্টি হয়। জনন কোষটা কি? জনন কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড, মানে হচ্ছে n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। এখন তাহলে মিওসিসের মাধ্যমে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে জনন মাতৃকোষে কি ঘটনা ঘটবে? জনন মাতৃকোষে ঘটবে হচ্ছে মিওসিস। জনন মাতৃকোষে ঘটবে মিওসিস, এবং মিওসিসের মাধ্যমে তোমার জনন কোষ তৈরি হবে, যেটা হবে হ্যাপ্লয়েড, মানে n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, যেহেতু জনন মাতৃকোষে মিওসিস হয়ে n ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ তৈরি করতেছে, যেটা হ্যাপ্লয়েড, তার মানে কি মিওসিস কোথায় হয়? মিওসিস হয় হচ্ছে জনন মাতৃকোষে। মিওসিসের মাধ্যমে কি উৎপন্ন হয়? মিওসিসের মাধ্যমে উৎপন্ন হয় জনন কোষ। কোশ্চেন দুটার অ্যান্সার বুঝতে পারছো? একটা হচ্ছে মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। আর একটা হচ্ছে মিওসিসের মাধ্যমে কি উৎপন্ন হয়? জনন কোষ উৎপন্ন হয়। এখন তুমি যদি বলো যে জনন কোষে মিওসিস হয়, তার মানে কি এটা n, এর যদি আবার মিওসিস হয় তাহলে কি উৎপন্ন হবে? এর মিওসিস হইলে উৎপন্ন হবে n/2 এই ক্রোমোজোম উৎপন্ন হবে। তো n/2 কি ক্রোমোজোম কখন উৎপন্ন হয়? হ্যাঁ, আমরা তো জানি n ক্রোমোজোম বিশিষ্ট, তার মানে কি যদি n/2 হয়ে যায় তাহলে আরেক এক সেট হাফ হয়ে গেল, কমে গেল, তো এটা ঘটা সম্ভব না। আচ্ছা, একজন কমেন্ট করছো ভাইয়া, কি বলতে চাও বলো? হ্যাঁ, জনন কোষে মাইটোসিস হয় আর জনন মাতৃকোষে হয় মিওসিস। দেখো জনন মাতৃকোষ এখানে কি ঘটে? মিওসিস ঘটে, দিয়ে জনন কোষ উৎপন্ন করে। এই জনন কোষে আবার মাইটোসিস হবে, বুঝছো? জনন কোষ হবে মাইটোসিস, একটু পরে আমরা এটা দেখব। তাহলে আই হোপ জনন মাতৃকোষ, জনন কোষ কোথায় মিওসিস হয় এই জিনিসটা তোমাদের সবার ক্লিয়ার। এখন এই যে মাইটোসিসে আমরা পড়ছি যে ক্রোমোজোম সংখ্যা এখানে সমান থাকে। ক্রোমোজোম সংখ্যা যেহেতু সমান থাকে, এই জন্য এটাকে কি বলা হয়? সমীকরণিক বিভাজন। এটাকে কি বলা হয়? সমীকরণিক বিভাজন। সমান সংখ্যক থাকছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আই হোপ এ পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? হ্রাসমূলক বিভাজন হচ্ছে তোমার মিওসিসে দেখা যাইতেছে।
এরপরে আমরা একটা জিনিস দেখব, কোষ বিভাজন জিনিসটা আছে না, কোষ বিভাজন আমরা জানি যে কোষ বিভাজন কি, আমরা সবই তো জানলাম। এখন এই কোষ বিভাজন যেটা, কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, তাই না? যে কোষ বিভাজন যে এটা কই থেকে আসলো, কে এই জিনিসটা প্রথম দেখছিল, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। কে দেখছিল এটা? ওয়াল্টার ফ্লেমিং নামে একজন বিজ্ঞানী, ওয়াল্টার ফ্লেমিং, ইনি আসলে কোষ বিভাজন প্রত্যক্ষ করছিল। এখন ইনি যদি প্রত্যক্ষ করে, কোথায় করছিল? সামুদ্রিক স্যালামন্ডার কোষে করছিল। সামুদ্রিক স্যালামন্ডার কোষে কোষ বিভাজন লক্ষ্য করছে। সামুদ্রিক স্যালামন্ডার, ঠিক আছে, সামুদ্রিক স্যালামন্ডার কোষে ইনি প্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করেন। এখন তোমরা যদি বইয়ে যাও, বইয়ে দেখবা ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামন্ডার কোষ, হ্যাঁ গুড। আচ্ছা, তো এই সামুদ্রিক স্যালামন্ডার কোষের সায়েন্টিফিক নেমটা জানতে হবে আমাদের, ঠিক আছে? এই সায়েন্টিফিক নেমটা আমাদের অবশ্যই জানতে হবে। কেন? কারণ এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রাণী। এই প্রাণীতে ওয়াল্টার ফ্লেমিং প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করছে, তাই না? এই জন্য এই প্রাণীটার সায়েন্টিফিক নামটা আমাদেরকে জানতে হবে। নামটা কি? ট্রিটুরাস ম্যাকুলোসা। ট্রিটুরাস ম্যাকুলোসা। তোমরা একটু বইটা চেক দাও তো, বানানটা ঠিক আছে কিনা একটু দেখো। শুরুর পেজে আছে, প্রথম পেজে আছে সামুদ্রিক স্যালামন্ডার, এটা সায়েন্টিফিক নেম। আচ্ছা, এখন এই যে সামুদ্রিক স্যালামন্ডার এটা সায়েন্টিফিক নেম যেটা, এটা তো তোমাদের এইচএসসি তো আসতে পারে। এটা যে শুধুমাত্র অপশনে এমসিকিউতে দেখাইতে হবে এরকম নাও তো হইতে পারে, তাই না? তোমাদেরকে এইচএসসি তেও অ্যান্সার করতে হইতে পারে। তাহলে কি তোমাদেরকে কতে লিখতে হবে টিটুরাস ম্যাকুলোসা। এখন তোমরা সবাই কি ভুল করো জানো? টিটুরাস ম্যাকুলোসা লিখে রেখে দাও। তুমি যদি এভাবে লিখে রেখে দাও, তার মানে কি তোমার অ্যান্সারটা ভুল হবে। কি করতে হবে তোমাকে? দুইটার নিচে দাগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি দাগ দিবা, তোমার সায়েন্টিফিক নেম লেখার সিস্টেম ঠিক নাই, বুঝছো? সায়েন্টিফিক নেম লেখার সিস্টেম ঠিক নাই, তুমি মার্কসটা পাবা না। তো এই জন্য দুইটার নিচে দাগ দিতে হবে। কখন? যখন তোমার সৃজনশীলে অ্যান্সার করবা, খাতায় লিখবা। আচ্ছা, এখন আমরা যদি একটু বইতে আসি, আচ্ছা আমরা যদি একটু বইতে আসি, দেখি তো আমরা বইয়ের সবকিছু পড়ছে কিনা। আমি কি বলছি, নোট দেখবো, বই দেখবো, সবই দেখবো, তাই না? এখন দেখো সামুদ্রিক স্যালামন্ডার কোষ টিটুরাস ম্যাকুলাস। এখন কথা হচ্ছে ভাইয়া এটার নিচে কেন দাগ নাই? এরা তাহলে ভুল লিখছে, তাই না? বইটা তাহলে ভুল লিখছে, ওরে হচ্ছে ইয়া করতে হবে, জেলে দিতে হবে। উনি ভুল লিখছে, ওর মার্কস কাটা যাবে। আচ্ছা, বাট না, এটা কি লেখছে দেখো, এটা ইটালিকে লেখছে। সায়েন্টিফিক নেম সাধারণত ইটালিকে লেখা হয়। এই যেরকম বাঁকা দেখতেছে একটু, এটা হচ্ছে ইটালিক ফন্ট, বুঝছো? বাট বাট তোমরা তো আর এভাবে বাঁকা করে লিখতে পারবে না, তাই না? তোমাকে কি করতে হবে? তোমাদের জন্য সিস্টেমটা হচ্ছে দাগ দিতে হবে নিচে। এখন এখানে দেখো একটা বড় একটা লাইন লেখা আছে, কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে। কে বলছে? রুডলফ বিশরাফ বলছে। এত বড় লাইন মুখস্থ করার দরকার আছে? তোমরা কি করবা? সুন্দর করে লিখো, কোষ থেকে কোষ, এইটুকু লিখে রাখো, তাহলে শেষ। কোষ থেকে কে, কোষ কে, এটা আবিষ্কার করছে রুডলফ ভিরসাও, ঠিক আছে? কোষ থেকে কোষ, এটা কে বলছে? রুডলফ ভিরসাও। এত বড় কিছু মনে রাখতে হবে না। আচ্ছা, এখানে যা লেখা আছে আমরা আসবো একটু পরে, কোনো সমস্যা নাই। বাট অ্যামাইটোসিস প্রত্যক্ষ বলে, এটা সমীকরণিক বলে, হ্রাসমূলক বলে, কেন বলে এটা আমরা দেখছি। এরপর দেখো অ্যামাইটোসিস এটা হচ্ছে কোনো মাধ্যমিক জটিল পর্যায় ছাড়া সরাসরি বিভাজিত হয়, এই জন্য এটাকে প্রত্যক্ষ বিভাজন বলে, এটা আমরা পড়ছি। এখন দেখো তোমার এখানে একটা কথা আছে, এই যে আমরা এটাই কিন্তু পড়ছি, ইস্ট অ্যামিবা, এদের কি দেখা যায়? এরা হচ্ছে এককোষী জীব, এদের অ্যামাইটোসিস দেখা যায়। কিন্তু ব্যাকটেরিয়া এটা হচ্ছে আদিকোষী, ব্যাকটেরিয়া কি দেখা যায়? দ্বিবিভাজন দেখা যায়। সেটা কি অ্যামাইটোসিস? না, অ্যামাইটোসিসের মতো, বাট অ্যামাইটোসিস না। এই কথাটা তোমরা কেউই হয়তো খেয়াল করো নাই। আচ্ছা, এরপর আবার আমরা একটু নোটে ব্যাক করি। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এরপর আমরা আসি, এগুলো তো আমরা পড়ছি, আদিকোষী ব্যাকটেরিয়াতে কি ঘটে আমরা পড়ছি। এখন আসো আমরা, এই যে দেখো আমাদের যে ক্রোমোজোম সংখ্যা কয়টা হইতে পারে? ক্রোমোজোম সংখ্যা তোমার, ক্রোমোজোম সংখ্যা কিরকম হইতে পারে? একটা হচ্ছে এন আর এটা হচ্ছে 2n। এই n থাকলে এটাকে বলা হয় হ্যাপ্লয়েড,
2n থাকলে এটাকে বলা হয় ডিপ্লয়েড। ঠিক আছে, n থাকলে বলা হয় হ্যাপ্লয়েড, 2n থাকলে হয় ডিপ্লয়েড। এই যে যাদের ডিপ্লয়েড 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 এখানে কি লেখা আছে n প্লাস n 2n, তাই না? 2n কিভাবে গঠিত হলো? 2n গঠিত হলো n প্লাস n। এখন এই n এই সেটটা কই থেকে আসছে? এই যে এই একটা সেট আসছে বাবা থেকে। তোমার 2n যদি হয়, তোমার 2n মানে কত? 46টা ক্রোমোজোম। এই 46টা ক্রোমোজোমের মধ্যে n সংখ্যক মানে 23টা ক্রোমোজোম আসছে বাবা থেকে, আর বাকি 23টা ক্রোমোজোম আসছে মা থেকে। ঠিক আছে, তাহলে n, এই nটা আসছে পিতা থেকে, এই nটা আসছে মাতা থেকে। দিয়ে কি গঠন হয়েছে? 2n গঠন হয়েছে। বুঝছো? বাট হ্যাপ্লয়েডে কি ঘটনা ঘটেছে এটা আমরা শিখবো, একটু পরে শিখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, এই যেটা ডিপ্লয়েড, যদি তোমার ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ না হয়, ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ না হয়, তাহলে কি হবে? মাইটোসিস হবে। মাইটোসিস মানে কি? ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাই হচ্ছে মাইটোসিস। তাহলে ডিপ্লয়েড হচ্ছে 2n থেকে 2n, ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। তাহলে কোথায় হবে? এটা কি? এটা হচ্ছে মাইটোসিস। এখন প্রশ্ন হচ্ছে এটা কোথায় ঘটে? ডিপ্লয়েড থেকে যে ডিপ্লয়েড, এটা কোথায় ঘটে? এটা ঘটে ডিপ্লয়েড প্রাণীর দেহকোষ। ঠিক আছে, ডিপ্লয়েড যে প্রাণী আছে তাদের দেহকোষে ঘটে এই ঘটনাটা। 2n থেকে 2n সৃষ্টি হয়, ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। কোথায় ঘটে? ডিপ্লয়েড প্রাণীর দেহকোষে ঘটে। এখন হ্যাপ্লয়েড n থেকে n, এটা ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার n থেকে n হয়েছে মাইটোসিস, এটা, তাই না? কি লিখছো ভাইয়া? দাগায় দেন। এই আমি বলবো, সৃজনশীল আমি বলবো, ঠিক আছে? আমার মাথায় এটা আছে, কোনো সমস্যা নাই, দাগায় দিব, বলে দিব, 100 বার বলে দিব। দেখো, হ্যাপ্লয়েড n থেকে n ক্রোমোজোম তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। ক্রোমোজোম সংখ্যা যেহেতু কোনো চেঞ্জ হয়নি, তাহলে এই ঘটনাটা কোথায় ঘটে? এই ঘটনাটা দুইটা জায়গায় ঘটে। একটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড প্রাণীর দেহকোষে, হ্যাপ্লয়েড প্রাণীর দেহকোষে, হ্যাপ্লয়েড যে প্রাণী আছে তার দেহকোষ, হ্যাপ্লয়েড প্রাণীর দেহকোষ। ঠিক আছে, আরেকটা কোথায় ঘটবে? আরেকটা ঘটবে হচ্ছে জনন কোষে। জনন কোষ আমরা জানি কি? জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, তার মানে কি n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। তাহলে একটা জনন কোষ থেকে যদি আরেকটা জনন কোষ তৈরি হয়, n থেকে n তৈরি হয়, তার মানে ওটা কি? মাইটোসিস। হ্যাঁ, স্লাইডের পিডিএফটাও দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের জন্য এত সুন্দর করে, মানে এত কষ্ট করে স্লাইডটা বানাইছি, রাত্রে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাগছে আমার, বুঝছো? মানে পুরো চ্যাপ্টারের স্লাইড বানাতে। এটাকে আমার নিজের কাছে রেখে দেওয়ার জন্য বানাইছি, তোমাদেরকে তো দিয়ে দিব, তাই না? আচ্ছা, তাহলে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড মাইটোসিস জিনিসটা বুঝছি। এরপর চলে আসো ডিপ্লয়েডে। এখানে 3 নাম্বারটাতে কি হচ্ছে? ডিপ্লয়েড থেকে তোমার হ্যাপ্লয়েড সৃষ্টি হচ্ছে। এখন ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। তার মানে কি ঘটবে? মিওসিস ঘটবে। তাহলে কোথায় ঘটে? আমরা জিনিসটা জানলাম, এটাতে কি হয় তাও জানলাম। তারপরে কোথায় ঘটে? জনন কোষ বা জার্ম সেল তৈরি করাতে ঘটে। ঠিক আছে, এটা কিন্তু জনন কোষ বা জার্ম সেল এটাতে ঘটে না। জানি যে সাইডে একটু দেখা যাচ্ছে না, এটা আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। এটার মাধ্যমে কি তৈরি হয়? জার্ম সেল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে জনন কোষ বা জার্ম সেল উৎপন্ন হয়। এই জার্ম সেলকে কি বলে? গ্যামেট বলে। ইংরেজিতে কি বলে? গ্যামেট বলে। ওটা বাংলাতেও লেখা হয়, গয়ে জফলাকার ময় রসই ট, গ্যামেট লেখা হয়। ঠিক আছে, তাহলে এই যে জনন কোষ বা জার্ম সেল, এটা হচ্ছে গ্যামেট। বাট হ্যাপ্লয়েডটা কোথায় ঘটে? এই যে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে তোমার জার্ম সেল উৎপন্ন করছে, 2n থেকে n তৈরি করছে। এই 2n বা ডিপ্লয়েড এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। তার মানে কি? ডিপ্লয়েড 2n, এটা হচ্ছে জনন মাতৃকোষ। এখানে কি ঘটে? মিওসিস ঘটে। মিওসিসের মাধ্যমে কি উৎপন্ন করে? হ্যাপ্লয়েড কোন একটা কোষ উৎপন্ন করে। হ্যাপ্লয়েড যে কোষ উৎপন্ন করে তার নাম কি? তার নাম হচ্ছে জনন কোষ, জার্ম সেল বা গ্যামেট। কারো কোনো কোশ্চিন আছে? কেউ কি বুঝো না? এমন কিছু হয়েছে? এমন কিছু আছে? না বুঝলে আমি 100 বার বুঝাই দিব, ঠিক আছে? 100 বার বুঝাই দেওয়ার জন্য আমি 2 পায়ে এখানে দাঁড় হয়েছি, বুঝছো? কেউ যদি না বুঝে আমি অনেকবার বুঝাই দিব, বাট তোমাদেরকে ইনশিওর করতে হবে যে তোমরা যাতে পুরো ক্লাসটা বুঝো, সবকিছু যাতে এখনই পড়া হয়ে যায়। তোমরা তোমাদের বেস্ট ডেডিকেশন দিয়ে পড়াশোনাটা করো, অ্যান্ড ঢাকা মেডিকেল কলেজে চান্স পাও, আমাদের সাথে দেখা করতে আসো।
অনেক স্টুডেন্ট আছে জানো, যারা আমাদের কাছে পড়ে, এসে ঢাকা মেডিকেল কলেজে যখন চান্স পায় আমাদেরকে বলে যে ভাই আপনার কাছে পড়ছিলাম, এই জিনিসটা ভালো লাগছিল, এই জিনিসটা পড়ার কারণে আমি হয়তো চান্স পাইছি বা এটা পরীক্ষায় আসছিল। তখন যে মনে এত তৃপ্তি আসে সেটা মানে বলে বোঝানোর মতো না। ঠিক আছে, তো আমাদের স্বপ্নটা এরকম যে তোমরা যাতে চান্স পাও, চান্স পেয়ে আমাদের সাথে দেখা করতে আসো। আর তোমাদের স্বপ্ন কিরকম? চান্স পাওয়া। বুঝছো? আচ্ছা, বুঝছি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই তিনটা কথা আমরা বুঝছি। এরপর আসো, আমাদের জীব আছে দুই প্রকার, একটা হচ্ছে ডিপ্লয়েড জীব আর একটা হচ্ছে হ্যাপ্লয়েড জীব। খুবই গভীর মনোযোগ দিতে হবে এখন। একটা আছে ডিপ্লয়েড জীব আর একটা হচ্ছে হ্যাপ্লয়েড জীব। ডিপ্লয়েড জীবে কি ঘটনা ঘটতেছে এটা আমরা দেখব। হ্যাপ্লয়েড জীব সেখানে কি ঘটনা ঘটতেছে, তাদের জীবন চক্রটা কিরকম এটা আমরা দেখব। জীবন চক্র এখন আমরা কি দেখতেছি? জীবন চক্র। তুমি জন্মগ্রহণ করলা, জন্মগ্রহণ করার এক সময় তোমার তুমি হচ্ছে বিয়ে করলা, বিয়ে করলে তোমার তোমার একটা হচ্ছে সন্তান হলো। ঠিক আছে, তো এটা কি একটা জীবন চক্র না? ঠিক একইভাবে আমরা এদের জীবন চক্র দেখতেছি। জনন মাতৃকোষ এবং জনন কোষ দুইটা থেকে কি জনন কোষ সৃষ্টি হয়? দেখো, জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি হয়। জনন কোষ যেটা, এটা জাস্ট সংখ্যাটা বৃদ্ধি করে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে, ওটা হচ্ছে মাইটোসিস। বুঝছো? জনন কোষ থেকে মেনলি জনন মাতৃকোষ থেকে তোমার জনন কোষটা সৃষ্টি হয়, বাট জনন কোষটা ওইটা জাস্ট সংখ্যা বৃদ্ধি করে কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। একটু পানি খাই আমি, বিষম লাগতেছে। আচ্ছা, দেখো এখন আমরা জীবন চক্রটা দেখব। তাহলে তুমি হচ্ছে একটা ডিপ্লয়েড জীব। ঠিক আছে, তুমি হচ্ছে কি ডিপ্লয়েড জীব। নিজেকে দিয়ে সবসময় কল্পনা করবে, তাহলে ইজি হবে। এখন ডিপ্লয়েড জীব, তোমার দেহকোষ 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। তোমার দেহকোষ যেটা, এটা 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। একটা তোমার বাবা থেকে আসছে, একটা মা থেকে আসছে, তাই না? তাহলে দেহকোষ এটা হচ্ছে 2n ক্রোমোজোম বিশিষ্ট। এখন তোমার দেহকোষ যেটা, দেহকোষ থেকেই জননাঙ্গ তৈরি হবে, তাই তো? দেখো, দেহকোষ থেকেই তোমার জননাঙ্গ তৈরি হচ্ছে। এখন তোমার যে জননাঙ্গ, এটা এক প্রকার কি দেহকোষ। জননাঙ্গ কিন্তু তোমার নাম, এখানে কিন্তু মিওসিস ঘটে না। ঠিক আছে, জননাঙ্গ তৈরি হয় কোন ধাপের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে, জননাঙ্গ তৈরি হয় কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। তোমার জননাঙ্গ যেটা, এটা একটা অঙ্গ। জননাঙ্গ একটা অঙ্গ, তার মানে কি এটা দেহকোষের অন্তর্ভুক্ত, তাই না? আবার বলতেছি, জননাঙ্গ যেটা, এটা কি তোমার একটা দেহের অঙ্গ। অঙ্গ মানে কি দেহের একটা পার্ট, তার মানে কি এটা হচ্ছে দেহকোষ। দেহকোষ, তার মানে কি তোমার জননাঙ্গ, জননাঙ্গে থাকে জনন মাতৃকোষ। ঠিক আছে, তাহলে জননাঙ্গ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। জননাঙ্গ এটা হচ্ছে একটা দেহকোষ, তাহলে এখানে ক্রোমোজোম থাকবে 2n। তাহলে 2n থেকে 2n তৈরি হয়েছে। ক্রোমোজোম সংখ্যার কি চেঞ্জ হয়েছে? হয় নাই। যেহেতু ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয় না, কি ঘটছে এখানে? মাইটোসিস ঘটছে। বুঝছো? এরপর আসো, জননাঙ্গে কি থাকে? জনন মাতৃকোষ থাকে। তোমার যে জননাঙ্গ, পুরুষ মেয়ে যা আছে, তোমার জননাঙ্গে কি ঘটে? জনন মাতৃকোষ থাকে। এখানে দেখো, জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি হয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু। এই যে জনন মাতৃকোষ, এটা যখন 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, এখান থেকে যখন জনন কোষ তৈরি হচ্ছে, এটা কি ক্রোমোজোম? n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হচ্ছে। তাহলে দেখো, 2n থেকে যখন n সৃষ্টি হবে, ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে কি ঘটনা ঘটছে? মিওসিস ঘটছে। বুঝছো? মিওসিস ঘটছে। এখন যে জনন কোষ, এটা শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এরপর মিলিত হয় ফার্টিলাইজেশন এটার মাধ্যমে, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়, মিলিত হয়ে কি উৎপন্ন করে? জাইগোট তৈরি করে। এই যে দেখো 2n, এটা আসে শুক্রাণু থেকে, n হচ্ছে শুক্রাণুতে আছে, আর এখানে n আছে ডিম্বাণু, এখানে n আছে। তাহলে n এবং n মিলে কি তৈরি হয়? 2n তৈরি হয়। তাহলে জাইগোটে আবার 2nটা কিন্তু ব্যাক চলে আসছে। এই জাইগোট যেটা, সেটা মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়, বিভাজিত হয়ে তোমার দেহকোষ তৈরি করে। এই যে দেহকোষটা, এই যে দেহকোষটা, দেহকোষটা কি হবে? 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হবে। জাইগোট, জাইগোট বারবার বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে। ভ্রূণ থেকে একটা শিশু তৈরি হয়। ওই শিশুটা একসময় জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করে, শিশু তো দেহ তো আছেই, ওই দেহটা কি হয়? একসময় বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়ে তুমি আজ যে বড় হয়েছে বড় হও, তাই না? তার মানে কি তোমার দেহকোষটা আবার বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ একটা দেহকোষ তৈরি করে। মানে তোমার জননক্ষম, আমরা যখন অ্যাডাল্ট হই তখন তো আবার আমরা জননক্ষম হই, তাই না? তার মানে কি ওই শিশুটার, ওর দেহটা বিভাজিত হয়ে 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 আবার পূর্ণাঙ্গ একটা দেহকোষ তৈরি করে, যেটা জননে পার্টিসিপেট করতে পারবে। বুঝছো? জননে পার্টিসিপেট করতে পারবে। ওই দেহকোষ থেকে আবার জননাঙ্গ তৈরি হবে, আবার জনন কোষ তৈরি হবে, প্রক্রিয়াটা ঘুরতেই থাকবে। এটা হচ্ছে তোমার হচ্ছে জীবন চক্র।
একটা ডিপ্লয়েড যে জীব আছে তার জীবন চক্র। এটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো? তোমরা কমেন্টে জানাও বুঝছো কিনা। সেই ফাঁকে আমি আরেকবার রিপিট করি। তোমার দেহকোষ 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। 2n এর একটা এন আসছে বাবা থেকে, আরেকটা এন আসছে মা থেকে। এরপর দেহকোষ এখান থেকেই তোমার জননাঙ্গ তৈরি হচ্ছে, মানে কি জননাঙ্গ হচ্ছে দেহকোষেরই পার্ট, মানে তোমার দেহেরই পার্ট। যেহেতু দেহেরই পার্ট, তাহলে এখানেও কি হবে, 2n ক্রোমোজোম থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে বলতেছি। তাহলে তোমার জননাঙ্গ যেটা, জননাঙ্গ হচ্ছে তোমার দেহেরই অংশ, দেহকোষ, তাই না? তাহলে দেহকোষ যেটা, দেহকোষ তৈরিতে কি অংশগ্রহণ করে? মাইটোসিস অংশগ্রহণ করে। 2n ক্রোমোজোম সংখ্যা ছিল, আবার 2n ক্রোমোজোম তৈরি করছে, তাহলে ক্রোমোজোম সংখ্যাও চেঞ্জ হয় নাই, শিওর তাহলে মাইটোসিস। এখন জননাঙ্গ এখানে কি থাকে? জনন মাতৃকোষ থাকে। পুরুষের জননাঙ্গ, নারীর জননাঙ্গ, এখানে কি থাকে? জনন মাতৃকোষ থাকে। এখন জনন মাতৃকোষ থেকে জনন কোষ এখানে তৈরির প্রক্রিয়াতে কি অংশগ্রহণ করে? মিওসিস অংশগ্রহণ করে। এখন জনন কোষ পুরুষের ক্ষেত্রে সেটা শুক্রাণু, নারীদের ক্ষেত্রে সেটা ডিম্বাণু। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে যে জনন কোষ এটা হচ্ছে শুক্রাণু, নারীদের ক্ষেত্রে ডিম্বাণু। এই জনন কোষটা সবগুলাই কি ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট? এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। কেন? কারণ এখানে কি ঘটছে? মিওসিস ঘটছে, খুবই স্বাভাবিক, মিওসিস ঘটছে। এরপর শুক্রাণু এবং ডিম্বাণু কি হয়? মিলিত হয়। মিলিত হয় কি তৈরি করে? জাইগোট তৈরি করে। এই জাইগোটটা আবার মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়। জাইগোটটা 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, কিন্তু শুক্রাণু n বাবা থেকে আসছে আর ডিম্বাণু n মা থেকে আসছে, আবার দেখো 2n ক্রোমোজোম হয়ে গেল। ঠিক আছে, এর আবার কি হবে? মাইটোসিস হবে। মাইটোসিসের মাধ্যমে দেহকোষ তৈরি করবে, আবার মাইটোসিস হয়ে পূর্ণাঙ্গ দেহকোষ, মানে দেহকোষের বিভাজন চলতেই থাকবে। বুঝছো? দেহকোষের বিভাজন চলতেই থাকবে, দিয়ে আবার পূর্ণাঙ্গ দেহকোষ তৈরি করবে। এভাবে একটা প্রাণী থেকে আবার দেখো পুনরায় একটা প্রাণী তৈরি হয়ে গেল। এটা হচ্ছে তার জীবন চক্র। এখন দেহকোষ এটা আমরা পড়লাম। হ্যাপ্লয়েড জীব, এই যে হ্যাপ্লয়েড জীব, এই হ্যাপ্লয়েড জীবে আসলে কি ঘটনা ঘটতেছে দেখো। হ্যাপ্লয়েড জীব, তাদের দেহকোষটা তাহলে হ্যাপ্লয়েড। দেহকোষ যদি হ্যাপ্লয়েড হয়, তাহলে এদের দেহকোষে যে ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোম কত সংখ্যা বিশিষ্ট হবে? এন সংখ্যা বিশিষ্ট হবে, তাই তো? হ্যাপ্লয়েড জীবের যে দেহকোষ, তাদের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এন সংখ্যক হবে। এখন হ্যাপ্লয়েড হচ্ছে দেহকোষ, এখান থেকে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ হচ্ছে এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। জনন মাতৃকোষ যদি এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হয়, এন থেকে এন তৈরি হয়েছে, তাহলে কোন প্রক্রিয়া হবে? এখানে মাইটোসিস হবে। ক্রোমোজোম সংখ্যা সেম থাকলে ওটাকে বলে মাইটোসিস। মাইটোসিস হলো। এখন জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ থেকে আমরা জানি জনন কোষ তৈরি হয়। জনন মাতৃকোষ এন, জনন কোষে এখানে কি হবে? এন। আমরা জানি জনন কোষ সবসময় এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্টই হয়, n/2 হয় না। ঠিক আছে, ডান পাশে অল্প দেখা যাইতেছে, ডান পাশে যতটুকু দেখা যাইতেছে এইটুকুই তোমাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, আর যখন পিডিএফ পাবে দেখবা যে ওই জায়গাটা খালি ছিল, আসলে যতটুকু পর্যন্ত দেখা যাইতেছে ওই পর্যন্ত লেখা আছে, আমি আর এরপরে ডানে লিখবো না। বুঝছো? এটা হচ্ছে জনন মাতৃকোষ, এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। পুরো স্লাইড আমি দেখতেছি, একটু খালি দেখা যাচ্ছে না এই জায়গাটাতে, এটা লেখা আছে হ্যাপ্লয়েড। বুঝছো? এটাতে কি লেখা আছে? হ্যাপ্লয়েড সংখ্যাটা লেখা আছে। তাহলে দেহকোষ হ্যাপ্লয়েড জীব, এদের দেহকোষটা কি হবে? হ্যাপ্লয়েড হবে। এখান থেকে যে জনন মাতৃকোষ, এটাও হ্যাপ্লয়েড। কিসের মাধ্যমে তৈরি হয়েছে? মাইটোসিসের মাধ্যমে, যেহেতু এন থেকে এন তৈরি হয়েছে। এখন যে জনন কোষ, জনন কোষ আমরা জানি এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হয়। মাতৃকোষের এন, জনন কোষের এন, তাহলে জনন মাতৃকোষ থেকে জনন কোষ, কোনো ক্রোমোজোম চেঞ্জ হয় নাই, তার মানে এখানে কি ঘটবে? মাইটোসিস ঘটবে। মাইটোসিস ঘটবে। এখন জনন কোষ, জনন কোষ থেকে তোমার কি ঘটতেছে? জাইগোট উৎপন্ন হচ্ছে। জনন কোষ থেকে জাইগোট কিভাবে উৎপন্ন হয়? দুইটা জনন কোষের মিলন ঘটে। ঠিক আছে, দুইটা জনন কোষের মিলন ঘটে। এখানে জনন কোষ যেটা তৈরি হলো, এই জনন কোষ থেকে জাইগোট কেমনে তৈরি হয়েছে? জনন কোষ প্লাস আরেকটা জনন কোষ এখানে আসে। বুঝছো? জাইগোট কেমনে তৈরি হয়? দুইটা জনন কোষের মিলনের ফলে তৈরি হয়, তাই তো? এখানে যে জনন কোষ, আরেকটা জনন কোষ এখানে আসবে। আরেকটা জনন কোষ এখানে কি হবে? মিলিত হবে। দুইটা জনন কোষ মিলিত হয়ে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। এখন দুইটা জনন কোষ, একটা জনন কোষে এন ছিল, দুইটা জনন কোষে তাহলে কি হবে? 2n হবে। ঠিক আছে, তাহলে এদের জাইগোটটা কি হলো? 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হলো। এখন দেখো জনন মাতৃকোষ তো 2n হয় না, না 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 না, এখানে জনন মাতৃকোষ 2n হয় না, কারণ হ্যাপ্লয়েড জীব। আমি আসতেছি, পুরাটা যখন শেষ করব তখন দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। এখন এদের দেহকোষটা কি? দেহকোষটা হচ্ছে এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। এখন যে জাইগোট,
জাইগোটটা হচ্ছে 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হয়ে গেছে। এখন জাইগোটের যদি বিভাজন হয়, ডিভিশন হয়, তাহলে এখানে যদি মাইটোসিস ঘটে তাহলে দেহকোষটা কি হয়ে যাবে, 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হবে। এটা কি হইতে দেওয়া যাবে? এটা হইতে দেওয়া যাবে না। তাহলে এই জাইগোট থেকে দেহ তৈরি, মানে জাইগোট প্রথমবার যখন বিভাজিত হবে তখন কি হয়ে যাবে, তখনই তার মিওসিস ঘটবে। তখনই তার কি ঘটবে, মিওসিস ঘটবে। যখন প্রথমবার জাইগোট বিভাজিত হবে তখন মিওসিস ঘটবে। যখন মিওসিস ঘটবে এই যে দেহকোষ, এই দেহকোষটা কি কোন কোন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হবে, এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হবে। এই দেহকোষ যখন প্রথম তৈরি হলো এটা তাহলে কি হলো, এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হলো। এরপরে দেহকোষের বারবার কি ঘটবে, দেহকোষের বারবার আবার মাইটোসিস ঘটবে। ঠিক আছে, দেহকোষ, দেহকোষ, দেহকোষটা কি এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, দেহটা কি এন, তাহলে এন থেকে এন তৈরি করছে কিসের মাধ্যমে, আবার মাইটোসিস ঘটতেছে। আবার দেহকোষ এন, দেহকোষ এন কি ঘটতেছে, তাহলে মাইটোসিস ঘটতেছে। তাহলে মেন পার্থক্যটা কোথায়, এই হ্যাপ্লয়েড জীবে শুধুমাত্র জাইগোট, যেটা জাইগোটের পরে তোমার কি ঘটতেছে, মিওসিস ঘটতেছে। তার মানে কি ডিপ্লয়েড জীবের মিওসিস কোথায় ঘটে, জনন মাতৃকোষে ঘটে। হ্যাপ্লয়েড জীবের মিওসিস কোথায় ঘটে, জাইগোটে ঘটে। জাইগোটে মিওসিস ঘটে, এর জন্য কি হয়ে যাচ্ছে, তাদের দেহটা হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। এটা কি বুঝছো নাকি বুঝো নাই, আরেকবার কি রিপিট করব? হ্যাঁ, আচ্ছা, হ্যাপ্লয়েড কাদের হয়, ডিপ্লয়েড কাদের হয়, যারা হ্যাপ্লয়েড জীব তাদের হ্যাপ্লয়েড হয়, যারা ডিপ্লয়েড জীব তাদের ডিপ্লয়েড হয়। বুঝছো, যারা হ্যাপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীব আছে আমাদের প্রকৃতিতে, হ্যাপ্লয়েড জীব আছে, আমি উদাহরণগুলো বলতেছি, ঠিক আছে, একটু পরে দেখাবো। হ্যাপ্লয়েড জীবের যাদের, হ্যাপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড এই ঘটনাটা ঘটে, আর ডিপ্লয়েড জীব যাদের তাদের এই ঘটনাটা ঘটে, তাদের জীবন চক্রটা এরকম। ঠিক আছে, হ্যাপ্লয়েড জীব কারা কারা আছে বলতেছি, প্রসেসটা বুঝছো কিনা এটা আমাকে বলো। হ্যাঁ, রিক্যাপ করেন ভাই। আচ্ছা, রিক্যাপ করতেছি, দেখো খুব সুন্দরভাবে এবার শোনো, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। এই জীবটা যেটা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড জীব। হ্যাপ্লয়েড জীব মানে কি, এন সংখ্যক ক্রোমোজোম থাকবে এদের, ঠিক আছে, 2n না, এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। যখন এন সংখ্যক ক্রোমোজোম থাকবে, এদের দেহকোষ যেটা, এটাও এন সংখ্যক ক্রোমোজোম দ্বারা তৈরি, যেহেতু এরা হ্যাপ্লয়েড জীব, এন সংখ্যক ক্রোমোজোম দ্বারা দেহটা তৈরি। এখন দেহকোষ থেকে আবার কি তৈরি করতে হবে, জননাঙ্গে জনন মাতৃকোষ তৈরি করতে হবে। এখানে যেরকম দেহকোষ থেকে জনন মাতৃকোষ উৎপন্ন হয়েছে, দেহকোষ থেকে যখন জনন মাতৃকোষ উৎপন্ন করে তখন জনন মাতৃকোষের এখানে ক্রোমোজোম সংখ্যা এনই থাকে। যেহেতু এন থেকে এন তৈরি হচ্ছে, এন থেকে যেহেতু এন তৈরি হচ্ছে, তার মানে কি ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হয়েছে, হয় নাই। ক্রোমোজোম সংখ্যা যখন চেঞ্জ হবে না, এটাকে কি বলে, মাইটোসিস বলে। এরপরে জনন মাতৃকোষ থেকে আমরা কি জানি, কি উৎপন্ন হয়, জনন কোষ উৎপন্ন হয়। আমরা জানি জনন কোষের ক্রোমোজোম সংখ্যা সবসময় এন, হ্যাপ্লয়েড। তাহলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা এন। আবার দেখো এন থেকে এন উৎপন্ন হয়েছে, ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হয়েছে, হয় নাই। তাহলে কি ঘটনা ঘটছে, মাইটোসিস ঘটছে। এরপরে দেখো জনন কোষ তো এন, আমরা জানি এই যে মিলন, মিলনটা কখন হবে, একটা জনন কোষের সাথে আরেকটা জনন কোষের মিলন, তাই না, মানে যখন মিলিত হবে তখনই তো এটাকে আমরা মিলন বলবো। তাহলে এই জনন কোষটা আরেকটা জনন কোষ, এটা দেখো এখানে লিখছে জনন কোষ, আরেকটা জনন কোষের সাথে মিলিত হলো। এই জনন কোষটা ছিল এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, এই যে আরেকটা জনন কোষের সাথে মিলিত হয়েছে এটাও ছিল এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। তাহলে জাইগোট যেটা, জাইগোটে তাহলে কোন ক্রোমোজোম আসবে, 2n সংখ্যক ক্রোমোজোম আসবে। জাইগোটে তাহলে কি সংখ্যক ক্রোমোজোম আসবে, 2n সংখ্যক ক্রোমোজোম আসবে। এখন জাইগোটটা হচ্ছে 2n ক্রোমোজোম হয়ে গেছে। এখন এখানে যদি মাইটোসিস ঘটে, এখানে যদি জাইগোটে যদি মাইটোসিস ঘটে, তার মানে কি এদের দেহটা পুরোটাই 2n সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে, তাই তো। কিন্তু এদের দেহটা কি হইতে হবে, n সংখ্যক হইতে হবে, তাই না। এদের দেহকোষে n সংখ্যক ক্রোমোজোম উৎপন্ন হতে হবে, তা না হলে কি জীবটা আলাদা হয়ে যায়, তাদের ক্রোমোজোম সংখ্যায় চেঞ্জ হয়ে গেল, তার মানে কি জীবটাই আলাদা হয়ে যায়। আমরা ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে জীবকে আলাদা করি, যেরকম আমাদের কয়টা থাকে, আমাদের থাকে 46টা ক্রোমোজোম। গিনিপিগের কয়টা, গিনিপিগের থাকে 64টা ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে একটা স্পেসিস, একটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ফিক্স থাকে, তাহলে এখানেও তাদের ক্রোমোজোম সংখ্যাটা চেঞ্জ হওয়া যাবে না, ফিক্স থাকতে হবে। তাহলে তাদের, না হলে তাদের যে বাচ্চাটা উৎপন্ন হচ্ছে সেটা নতুন প্রজাতি একটা হয়ে যাবে, তাই না। কিন্তু আমরা জানি প্রজাতির স্বকীয়তা বজায় রাখে এই যে মিওসিসটা, বুঝছো। এই জন্য জাইগোটে কি ঘটনা ঘটতেছে, মিওসিস ঘটতেছে। জাইগোটে যখন মিওসিস ঘটনা ঘটে তখন তাদের দেহকোষ, মানে জাইগোট থেকে যেটা বিভাজিত হয়ে তৈরি হবে সেটা কি হবে, এন সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে, বুঝছো। হ্যাঁ, জাইগোটে মিওসিস ঘটে, এন সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে। এই দেহে এখন তাদের কি ঘটবে, মাইটোসিস ঘটবে। এই এন সংখ্যক ক্রোমোজোম, এর মাইটোসিস ঘটলো, সে
বড় হইলো, মানে একটু তার বিভাজিত হয়ে আকারে বড় হলো, তাতে আবার মাইটোসিস হলো, আকারে বিভাজিত হয়ে মানে আকারে বড় হয়ে দেহকোষ আবার তৈরি করলো। ঠিক আছে, তাহলে জাইগোটে মিওসিস হচ্ছে, এরপরে আবার মাইটোসিস ঘটে দেহকোষটা উৎপন্ন করতেছে। তাহলে এখানে মিওসিস কোথায় ঘটতেছে? জনন মাতৃকোষে। এখানে মিওসিস কোথায় ঘটতেছে? জাইগোটে। বুঝছো এবার? ক্রিস্টাল ক্লিয়ার। এই দিহান জিজ্ঞেস করছে ডিএমসি তে কততম হয়েছিলাম। আমার ডিএমসি তে একটু র্যাঙ্ক পিছনে ছিল। আমি যদি ঘটনাটা বলি, কি ঘটনা ঘটছিল আমার জানো? আমি হচ্ছে ইন্টারেস্টিং কাহিনী এটা বলি তোমাদের। তো আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম, আমার পরীক্ষা সিট কোথায় পড়ছিল জানো? পরীক্ষা সিট মনে করো এরকম দুইটা বেঞ্চ আছে, রাজশাহীতে আমি পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষার সিট হচ্ছে আমার এই জায়গাটাতে পড়ছিল। সবার জন্য লাইফ লেসন শিখে নাও, বুঝছো? এই জায়গাতে আমার পরীক্ষার সিট পড়ছিল। এখন আমার এই পাশে একটা মেয়ে বসছিল, এই পাশে আরেকটা মেয়ে বসছিল। তোমরা যদি 2022-23 সেশনের কোশ্চেনটা দেখো, আমি 2022-23-এর, তাহলে দেখবে যে কোশ্চেনটা অনেক কঠিন হয়েছিল। এত কঠিন হয়েছিল যে পরীক্ষার হলে অনেকে নার্ভ ধরে রাখতে পারে নাই। তো এই দুইটা মেয়েদের একটু নার্ভ ধরে রাখার ক্ষমতা একটু কম। ঠিক আছে, এই জন্য আমি মেয়েদেরকে বলি যে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, সলভ করতে হবে, নার্ভাসনেসটা কন্ট্রোলে আনতে হবে, বুঝছো? তো কঠিন কোশ্চেন দেখে যখন দেখে যে মেয়েরা কিছু পারতেছে না, এরা দুজন কান্নাকাটি শুরু করে দিয়েছে, বুঝছো? যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ইনভিজিলেটর থাকবে, তারা তো অবশ্যই এই দুজনকে থামানোর চেষ্টা করবে, বুঝ দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই দুজন আসছে এদেরকে মোটিভেশন দিতেছে যে না বাবা তোমরা পারবা, কোনো সমস্যা নাই, সবার জন্যই কঠিন, বাংলা গ্যাস যেটাকে বলে। তো এখন এই মুহূর্তে আমার কি হয়েছে জানো? আমার হচ্ছে মনোযোগটা হারায় গেছে। আমার মনোযোগটা আমার খাতা না থেকে ওই যে ইনভিজিলেটর কি বলতেছিল ওই দিকে চলে গেছে। যখন চলে গেছে তখন আমি কি করে ফেলছি? সিরিয়ালটা মিস্টেক করে ফেলছি। সিরিয়াল মিস্টেক করছি কয়টা জানো? সিরিয়াল মিস্টেক করছে টোটাল 5টা। সিরিয়াল মিস্টেক করছে টোটাল 5টা। 5টা সিরিয়াল মিস্টেক করলে প্রত্যেকটার জন্য 0.25 মার্কস কাটা যায়। ঠিক আছে, তাহলে 0.25 মার্কস যদি কাটা যায় তাহলে আমার মার্কস কাটা গেছে কত? 6.25। সাথে সাথে আমি মাথায় হাত দিয়ে বসে পড়ছিলাম। মোটামুটি তখন কতক্ষণ, 20 থেকে 25 মিনিট হয়েছে। আমি তখন দেখি যে 6.25 মার্কস কাটা। আমি নতুন ওয়েমার নেওয়ারও সুযোগ নাই, কারণ অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আমি নতুন ওয়েমার নিলে কয়টা দেখাতে পারবো? আমি তো সব শেষ করতে পারবো না, তাই না? তো কোনোভাবে নিজেকে আটকায় রেখে ধরে রেখে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলফা জোর, আমি নিজেকে ধরে রেখে পরীক্ষাটা কন্টিনিউ করি। খুবই মন খারাপ ছিল, এক্সপেকটেশন অনেক হাই ছিল। ভাবছিলাম যে ডিএমসিতে হবে কি না, বাট আল্লাহর রহমতে পরে ডিএমসিতে আসছে। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে বলি যে ড্রিমটা সবসময় উপরে রাখো, পরিশ্রম সবসময় বেশি করো, বুঝছো? তাহলে দেখবে যে আল্লাহ তোমার কোনো না কোনোভাবে সহায় হয়েছে। আমার যে এত বড় দুর্ঘটনা ঘটছে, আমার যে মেডিকেলে চান্স পাইছি এটাই আমার জন্য অনেক, তারপর তো ডিএমসিতে চান্স পাইছি। তো এই হচ্ছে আমার অ্যাডমিশনের কাহিনী। এটা থেকে তোমাদের লাইফ লেসনটা কি? পরীক্ষার হলে নার্ভাসনেস কন্ট্রোল করতে হবে, বুঝছো? মানে এই দুজন যে ঘটনা ঘটছে ওরা তো চান্স পাবে না শিওর। তো এই নার্ভাসনেসটা তোমাদের কন্ট্রোল করতে হবে যাতে তোমরা বেশি না হয়ে যাও, হাইপার না হয়ে যাও, বুঝছো? পরীক্ষার হলে এই সিরিয়াল মিস্টেক টাইপ এই জিনিসগুলো করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো আর নেক্সট কোশ্চেনগুলো কি করছো, যে আমি কোন কলেজে ছিলাম? আমি ছিলাম হচ্ছে রংপুর ক্যাডেট কলেজের। রংপুর ক্যাডেট কলেজ থেকে আমি হচ্ছে এইচএসসি পাস করি। আমার বাসা কই ছিল? আমার বাসা হচ্ছে রাজশাহী। কত কোশ্চিন তোমাদের! এখন দিনে কয় ঘন্টা করে পড়েন এটার কোনো পারফেক্ট অ্যান্সার নাই। তোমার পড়া শেষ করতে যতক্ষণ লাগবে ততক্ষণই পড়বে। আমরা কলেজে 2 ঘন্টা করে দিনে পড়ার টাইম পাইতাম, কলেজে 2 ঘন্টা করে টাইম পাইতাম, তো আবার সপ্তাহে 5 থেকে 6 দিন। ঠিক আছে, বাট হচ্ছে তোমার অ্যাডমিশন টাইমে আমি অলমোস্ট যেহেতু কলেজে কম পড়ছি, 16 ঘন্টা, 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত পড়ছি। মানে 16 ঘন্টা আমার সারাদিন পড়াশোনায় ছিল। 16 ঘন্টা পড়ছি, তোমার হচ্ছে 6 ঘন্টা ঘুমাইছি, 16 আর 6 22 হয়, আর 2 ঘন্টা হচ্ছে এক্সট্রা কাজ যেটা এটা। ঠিক আছে, মানে 16 ঘন্টা পড়ার সাথে যুক্ত ছিলাম আর কি। এটা আমার পার্সোনাল, বাট তোমার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তুমি পড়বা। এটা আমি কখন করছি? অ্যাডমিশন টাইমে। কেন? কারণ আমার এইচএসসিতে খুব বেশিও পড়েছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ায় ব্যাক করি, অনেক গল্প করছি আমরা। চলো পড়ায় ব্যাক করি আমরা।
তো চলো নেক্সট জিনিসটা কি, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম। ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম আমরা জানি দুইটা জেনেটিক বস্তু, তার মানে কি আমাদের জিন ধারণ করে এরা, তাই না? ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম এরা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য ধারণ করে। দুইটাই হচ্ছে জেনেটিক বস্তু, বংশগতির বস্তু। এই দুইটার কমন জিনিস কি, দুইটা হচ্ছে বংশগতির বস্তু, দুইটাই হচ্ছে বংশগতির বস্তু। এই লেখা খুবই বাজে হয়েছে বুঝছো, অনেক উঁচুতে লিখতেছি, তো উঁচুতে লিখতেছি কারণ এখানে হচ্ছে তোমার আরো কিছু আমি লিখবো। আচ্ছা, দুইটারে হচ্ছে বংশগতির বস্তু, তাহলে পার্থক্যটা কি? ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম দুইটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, পজিশন হচ্ছে 234 ছিল, বুঝছো? পজিশন আমার 234 ছিল, ওই মার্কস কেটে। আচ্ছা, তো ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা হচ্ছে তোমার বংশগতির বস্তু। ক্রোমাটিন তন্তুটা কখন দেখা যায়? ক্রোমাটিন তন্তু দেখা যায় তোমার ইন্টারফেস পর্যায়ে, মানে যখন কোষ বিভাজিত হচ্ছে না। ক্রোমোজোম কখন তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয় তোমার কোষ বিভাজনের সময়, যখন তোমার কোষ বিভাজন চলবে, ঠিক আছে? যখন কোষ বিভাজন হবে তখন দেখা যাবে ক্রোমোজোম। কোষ বিভাজন ছাড়া বাকি যে সময়টা, লাইক ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতির পর্যায়, বুঝছো? এই ইন্টারফেস যেটা, ইন্টারফেস পর্যায়ে কি থাকবে? ক্রোমাটিন তন্তু থাকবে। তাহলে ক্রোমাটিন তন্তু এটা দেখতে কিরকম? ক্রোমাটিন তন্তু হচ্ছে, ক্রোমাটিন তন্তু হচ্ছে এর হচ্ছে পেঁচানো সুতার মতন, পেঁচানো সুতার মতো। তারপরে কি? পেঁচানো সুতার মতন বললাম, তারপরে এরা হচ্ছে চিকন, তারপর হচ্ছে লম্বা, তারপরে এরা হচ্ছে পৃথকযোগ্য নয়, তার মানে কি এদেরকে আলাদা করা যায় না, তুমি দেখে আলাদা করতে পারবে না, এমন প্যাচ খায়ার থাকবে, পৃথকযোগ্য নয়। একটা সুতার বান্ডিল থেকে সব যখন একসাথে প্যাচ খেয়ে থাকবে তুমি আলাদা করতে পারবা না, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু ইন্টারফেস পর্যায়ে এটা দেখা যায়। ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমে রূপান্তরিত হয়। কখন রূপান্তরিত হয় জানো? কোষ বিভাজন পর্যায়ে রূপান্তরিত হয়, লিখছি। এখন কিভাবে রূপান্তরিত হয়? জল বিয়োজনের মাধ্যমে, জল বিয়োজনের মাধ্যমে, মানে পানি দূর হয়ে তারপর ক্রোমাটিন তন্তুটা ক্রোমোজোমে রূপান্তরিত হবে। তাহলে ক্রোমোজোমের কি কি বৈশিষ্ট্য? ক্রোমোজোমটা প্রথম কখন দেখা যায়? কোষ বিভাজনের সময় দেখা যায়। কেন দেখা যায়? জল বিয়োজন হয়েছে, পানিটা দূর হয়েছে, এই জন্য, ঠিক আছে? এই ক্রোমোজোম যেটা, এই ক্রোমোজোমের বৈশিষ্ট্যটা কি? ক্রোমোজোমের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে খাটো, তারপর কি এরা হচ্ছে মোটা, খাটো মোটা, এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা কি? এরা হচ্ছে পৃথক যোগ্য, তার মানে কি তোমরা এটাকে দেখে আলাদা করতে পারবা, ঠিক আছে? এরা হচ্ছে পৃথক যোগ্য। এখন ক্রোমোজোম, ক্রোমোজোমটার নাম ক্রোমোজোম কেন হলো? ক্রোমোজোমটার নাম কেন ক্রোমোজোম হয়েছে? যে ক্রোমো, এটা আসছে কই থেকে? এটার মানে কি? এটার নাম মানে হচ্ছে রং, রং যেটা, এটা হচ্ছে ক্রোমো, ঠিক আছে? ক্রোমা শব্দ থেকে আসছে ক্রোমো। তাহলে ক্রোমো মানে কি? এটা হচ্ছে রং। আর জোম, ক্রোমোজোম, SOME, হয়তো জোম বানানটা আমি একটু ভুল লিখছি, ঠিক আছে? SOME। তাহলে দেখো ক্রোমোজোমের এই যে জোম, জোম মানে হচ্ছে দেহ, সোমাটিক সেল, সোমাটিক সেল মানে কি? দেহ কোষ, ওই সোমা, সোমা থেকে আসছে এটা দেহ, ঠিক আছে? তার মানে কি যে দেহটা রং ধারণ করতে পারে তাকে আমরা বলি ক্রোমোজোম। কখন রং ধারণ করতে পারে? কোষ বিভাজনের সময় রং ধারণ করতে পারে। কেন? কারণ এটা হচ্ছে খাটো, মোটা এবং পৃথকযোগ্য। দুইটার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কোনটা ক্রোমাটিন তন্তু এবং কোনটা ক্রোমোজোম, দুইটার মধ্যে পার্থক্য কি, কিভাবে এটা হচ্ছে, আই গেস সবার ক্লিয়ার হয়েছে, আরেকবার বলতে হবে না, একটু দেখে নাও তাইলে হয়ে গেছে, বুঝছো? ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম দুইটাই বংশগতির বস্তু, কিন্তু ক্রোমাটিন তন্তু কখন দেখা যায়? ইন্টারফেসে দেখা যায়। ক্রোমোজোম কখন দেখা যায়? কোষ বিভাজনের সময় দেখা যায়। ক্রোমোজোম মানে কি? রং ধারণ করে একটা দেহ, বুঝছো? আর ক্রোমাটিন তন্তু কি? পেঁচানো সুতার মতন চিকন, লম্বা, পৃথকযোগ্য নয় এমন কিছু একটা, এটাই জল বিয়োজন করে ক্রোমোজোমে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এরপরে কোষ চক্র, কোষ চক্র নিয়ে আমরা এখন চলে আসবো, ঠিক আছে? এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো কোষ চক্র। চিত্রগুলা দেখাইতে পারবেন? কিসের চিত্র? কি বলছো প্রান্ত? কিসের চিত্র একটু আমাকে বলবা? কিসের চিত্রের কথা বলতেছো?
থাকলে তো আমি অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নেই। বাট কিসের চিত্র বলতেছো? দেখো কোষ চক্র। দেখো তোমাদের জীবনে কি ঘটনা আছে, মানে তোমাদের লাইফে কি আছে? তোমরা হয়তো ভাববা যে ভাই আমাদের লাইফে জন্ম থেকে আমরা পড়াশোনা করতেছি, মানে আমাদের জীবনে শুধু একটাই ঘটনা আছে, সেটা কি? খালি পড়তেছি আর পড়তেছি, পড়া ছাড়া কিছু নেই। এই ক্রোমোজোম, যেটা ক্রোমোজোমের ফিগার আমরা একটু পরে দেখবো, সমস্যা নাই। আমাদের লাইফে মনে হয় শুধু খালি পড়াশোনাই আছে, সকাল থেকে রাত পর্যন্ত খালি পড়তেছি, যখন জন্মগ্রহণ করতেছি তখন থেকে শুধু পড়তেছি আর পড়তেছি। এই 40 পর্যন্ত ক্লাস হবে, বুঝছো? 8:40 পর্যন্ত ক্লাস হবে, 48 মিনিট। তো ছোটবেলা থেকে যখন জন্মগ্রহণ করছি তখন থেকে শুধুমাত্র পড়তেছি, আমাদের সাইকেলটা বা আমাদের চক্রটা খালি পড়ার মধ্যে সীমাবদ্ধ, হয়তো তোমরা বলতে পারো। কিন্তু কোষ চক্র হচ্ছে দুইটার মধ্যে সীমাবদ্ধ, মানে দুইটা জিনিস ঘটনা ঘটে। একটা হচ্ছে ইন্টারফেস, যেখানে সে কোষ বিভাজনের প্রস্তুতি নেয়, আর এটা কি হয়? কোষটা বিভাজিত হয়ে যায়। তাহলে কোষ বিভাজনের দুইটা তোমার হচ্ছে ধাপ আছে। একটা হচ্ছে ইন্টারফেস, এই যে ইন্টারফেস, ইন্টারফেস এই টাইমে সে কি করে? কোষ বিভাজনের জন্য সে প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়। এরপর কি হয়? এই যে কোষ চক্রটা, মানে কোষ বিভাজিত হয়ে যায়, বুঝছো? কোষটা বিভাজিত হয়ে যায়। তাহলে ইন্টারফেজে সে প্রস্তুতি নিচ্ছে, আবার বিভাজিত হয়ে যাচ্ছে। বিভাজিত হওয়ার ফলে আবার নতুন কোষ তৈরি হলো, নতুন কোষটা আবার প্রস্তুতি গ্রহণ করলো ইন্টারফেজের মাধ্যমে, আবার বিভাজিত হয়ে গেল। বিভাজিত হওয়ার পরে আবার নতুন কোষ তৈরি করলো, সে আবার প্রস্তুতি গ্রহণ করলো, বিভাজিত হয়ে গেল। এই ঘটনাটাই বারবার ঘটতেছে। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, পড়াশোনায় তোমাদের জীবন। এখন দেখো এই যে ইন্টারফেস, ইন্টারফেসকে আমাদের সুবিধার জন্য তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে G1 S G2, তিনটা ধাপে আমরা ভাগ করছি। কাকে? এই ইন্টারফেসকে, G1 S G2। এখন কোথায় কোন ঘটনাটা ঘটতেছে আমরা জানবো। এখন তোমরা যখন জন্মগ্রহণ করছো তখনই তোমার আব্বা আম্মা বলছে না যে আমার ছেলে বা আমার মেয়ে ডাক্তার হবে, আমার ছেলে বা আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে? ঠিক আছে, 3 ইডিয়টস মুভিটা তো দেখছো তাই না? 3 ইডিয়টসে কিন্তু জন্মগ্রহণ করার পরেই ওই ভাইরাস, যে ভাইরাস হচ্ছে এই কথাটা বলে দেয়, তাই তো? তার মানে কি, তোমার জন্মগ্রহণ করার পরে প্রথম কাজ কি? সিদ্ধান্ত গ্রহণ করা, তুমি কি হবা। এদেরও জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে প্রথম পর্যায়ে কি? জীবন পর্যায়। জীবন পর্যায়ে সে কি করবে? সিদ্ধান্ত গ্রহণ করবে। কিসের সিদ্ধান্ত গ্রহণ করবে? সে কি পরবর্তীতে আবার বিভাজিত হবে কিনা, সে বিভাজিত হবে কিনা এটার সিদ্ধান্ত সে গ্রহণ করবে। কোথায়? জীবন পর্যায়ে। এরপর দেখো জীবন পর্যায়ে আর কি ঘটনা ঘটবে। প্রত্যেকটা পর্যায়ে পরের ধাপের জন্য প্রস্তুতি গ্রহণ হবে। জীবন পর্যায়ে এস ধাপের প্রস্তুতি গ্রহণ হবে, এস ধাপে G2 জন্য প্রস্তুতি গ্রহণ হবে, G2তে আবার এম বা কোষ বিভাজন পর্যায়ের জন্য প্রস্তুতি গ্রহণ হবে। ঠিক আছে, তার মানে কি শিখলাম? প্রত্যেকটাতে তোমার পরের ধাপের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। তার মানে কি, এস ধাপে কি হচ্ছে? ডিএনএটা রেপ্লিকেশন হয় বা ডিএনএটা সংশ্লেষণ হয়, এটা আমরা জানি। তাহলে ডিএনএ সংশ্লেষণের জন্য যা যা প্রয়োজন সেটা কোথায় উৎপন্ন হবে? এস ধাপে প্রয়োজন হবে, বা এস ধাপে মানে জীবন ধাপে উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এস ধাপে যা তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে বা ডিএনএ সংশ্লেষণ হচ্ছে। ডিএনএ সংশ্লেষণ হওয়ার জন্য যা প্রয়োজন সেটা এই জীবন পর্যায়ে গঠন করবে বা তৈরি করবে। ঠিক আছে, তার মানে কি, এস এর প্রস্তুতি গ্রহণ করবে। এরপর দেখো এখানে একটা কথা লিখছি আমরা, সাইক্লিন। সাইক্লিনটা কি? সাইক্লিন হচ্ছে একটা কোষের ভেতরের, একটা যৌগ, সাইক্লিন। এই সাইক্লিনটাই কি করে? কোষ চক্রের এই যে কোষটা বিভাজন হওয়ার জন্য উদ্দীপনা প্রদান করে। এই যে সাইক্লিনটা হচ্ছে উদ্দীপনা প্রদান করে। আচ্ছা, সাইক্লিন কিভাবে কাজ করে? সাইক্লিনটা কাজ করে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের মাধ্যমে। সাইক্লিনটা কেমনে কাজ করে আমরা একটু যদি দেখি, আমরা এখানে দেখব। ঠিক আছে, সাইক্লিন কার সাথে মিলে কাজ করবে? সাইক্লিন কাজ করবে তোমার সাইক্লিন ডিপেন্ডেন্ট, সিডিকে এটাকে বলা হয়। সিডিকে এর ফুল মিনিং কি জানো? সিডিকে এর ফুল মিনিং হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তার মানে এটা মানে কি, এটা হচ্ছে একটা কাইনেজটা হচ্ছে এক প্রকার যৌগ, যে কাইনেজটা সাইক্লিনের উপর নির্ভরশীল। মানে সাইক্লিন থাকলে তখন এটা উৎপন্ন হবে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিনের উপর নির্ভরশীল কাইনেজ। তার মানে কি, সাইক্লিন এটা তৈরি হলো, এটার উপর নির্ভরশীল হয়ে একটা কাইনেজ তৈরি হলো, যেটার নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই দুইজন মিলে ওই উদ্দীপনাটা দিবে। কিসের জন্য উদ্দীপনা দিবে? কোষ বিভাজনের জন্য উদ্দীপনা দিবে। বুঝছো? কোষ বিভাজনের জন্য উদ্দীপনা দিবে। আচ্ছা, সাইক্লিন জিনিসটা কি এটা আমরা বুঝছি। কোষ বিভাজন, সে প্রথম সিদ্ধান্ত নিল কোষ বিভাজন হবে কিনা। তাহলে কোষ যেহেতু বিভাজন হবে, তাকে কি করতে হবে? তাকে হচ্ছে
হ্যাঁ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, তাকে উদ্দীপনা দিতে হবে, কোষ বিভাজন হওয়ার জন্য উদ্দীপনা দিতে হবে। তুমি মনে করো ডাক্তার হইতে চাইলা, সিদ্ধান্ত গ্রহণ করলা, এরপর ডাক্তার হওয়ার জন্য তোমাকে আসলে উদ্দীপনা দিতে হবে, তোমাকে মোটিভেশন দিবে, ঠিক আছে? তোমার আব্বু আম্মু মোটিভেশন দিতে হবে, যে দিবে যে এই কারণে তুমি ডাক্তার হবা। তাহলে এই মোটিভেশন বা উদ্দীপনা কে দিতেছে? সাইক্লিন দিতেছে। এরপর সাইক্লিন যেটা, সাইক্লিন আমরা জানি যে প্রত্যেকটা ধাপে পরের ধাপের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে এস ধাপের জন্য প্রস্তুতি গ্রহণ করবে কোথায়? জি1 পর্যায়ে। জি1 এস ধাপে কি হইতেছে? ডিএনএ রেপ্লিকেশন বা তোমার হচ্ছে সংশ্লেষ হইতেছে। ডিএনএ সংশ্লেষ হওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলা এই জি1 ধাপে তৈরি হয়ে যাবে। বুঝছো? এই মোস্ট ইন্টারেস্টিংলি এই জি1 পর্যায়ে কত সময় পার করে? 30 থেকে 40% সময় পার করে। পুরা কোষ চক্রের 30 থেকে 40% যে সময়টা এটা পার করে জি1 ধাপে। আচ্ছা, আশা করি জি1 ধাপটা ক্লিয়ার সবার। বই আমরা যাব, বাট আমরা নোট থেকে যতটুকু ক্লিয়ার করার কথা ততটুকু আমরা আশা করি ক্লিয়ার করছি। এরপর আসো এস ধাপে। এস ধাপে কি হয়? এস ধাপে হচ্ছে ডিএনএ তৈরি হয়, ডিএনএ সংশ্লেষ হয়। কেন? আমরা জানি মাইটোসিসের মাধ্যমে একটা থেকে দুইটা তৈরি হচ্ছে। মাইটোসিসের মাধ্যমে কি হচ্ছে? একটা থেকে দুইটা তৈরি হচ্ছে। এখন এখানে যা থাকে আমরা জানি এখানেও দুইটা অপত্য কোষও সেম পরিমাণ তোমার ক্রোমোজোম থাকে বা ডিএনএ থাকে। তখন সেম পরিমাণ থাকার জন্য এটাকে কি হতে হবে? এখানে যে পরিমাণ ছিল এখানে যদি এন পরিমাণ থাকে, আবার নতুন করে এন পরিমাণ তৈরি করে নিতে হবে না? নতুন করে যদি এন পরিমাণ তৈরি হয় তাহলে এন প্লাস এন 2n হইলো, এখানে যায় এন, এখানে যায় এন, ঠিক আছে? নতুন করে আবার অতটুকু পরিমাণে উৎপন্ন করে নিতে হবে, কারণ দুইটাতেই সমান সংখ্যক করে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই তোমরা বলো না কেন জি1টা বুঝছো কিনা? তাহলে এস ধাপে কি হয়? এস ধাপে হচ্ছে ডিএনএ সংশ্লেষণ হয়। এই যে এস কথাটা কই থেকে আসছে? এস কথাটা আসছে সিনথেসিস থেকে, সিনথেসিস এস থেকে আসছে সিনথেসিস। সিনথেসিসের বাংলা কি? সিনথেসিসের বাংলা হচ্ছে সংশ্লেষ। সিনথেসিসের বাংলা কি? সংশ্লেষ। কি সংশ্লেষ হয়? ডিএনএ সংশ্লেষ হয়। বুঝছো? এখন যে ডিএনএ রেপ্লিকেশন আমরা জানি ক্রোমোজোম কি কি দ্বারা তৈরি? ক্রোমোজোম হচ্ছে ডিএনএ প্লাস ক্রোমোজোম কি কি দ্বারা তৈরি? ক্রোমোজোম কি কি দ্বারা তৈরি? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এই দুইটা দ্বারা তৈরি। তার মানে কি পরবর্তীতে যদি সমান সংখ্যক ক্রোমোজোম আবার তৈরি করতে যাই, আমার ডিএনএ তো লাগবে, সাথে হিস্টোন প্রোটিনও লাগবে, ঠিক আছে? হিস্টোন প্রোটিনও লাগবে, তাহলে হিস্টোন প্রোটিনও এখানে উৎপন্ন হয়ে যায়। যদিও আমি নোটে লিখে নাই, পরবর্তীতে দেখাইতাম, বাট এখানে হিস্টোন প্রোটিনও উৎপন্ন হয়। এরপর আসো এস ধাপের পরে জি2 পর্যায়। আচ্ছা, এস ধাপে কত সময় ব্যয় হয়? এস ধাপে ব্যয় হয় হচ্ছে 30 থেকে 50% সময়। 30 থেকে 40, এখানে কত? এখানে হচ্ছে 30 থেকে 50% সময় ব্যয় হয়। এরপরে দেখো এস ধাপের পরে কোথায় যায়? জি2 পর্যায়ে। জি2 পর্যায়ে কত সময় ব্যয় হয়? জি2 পর্যায়ে ব্যয় হয় 10 থেকে 20% সময়। 10 থেকে 20% যে সময়, এটা হচ্ছে জি2 পর্যায়ে ব্যয় হয়। এবং এম ধাপে এখানে ব্যয় হয় হচ্ছে 5 থেকে 10%। এই পার্সেন্টেজ, এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তোমার অ্যাডমিশনের জন্য সংখ্যা খুব বেশি আসে না, বাট এই সংখ্যাগুলো, এই পার্সেন্টেজগুলো ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। আচ্ছা, এরপরে জি2তে কি হচ্ছে? জি2তে তোমার হচ্ছে সেন্ট্রোজোম তৈরি হয়, সেন্ট্রোজোম। এখন আমাকে বলো প্রাণী কোষে তো আমরা জানি সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকে? আমরা জানি প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকে? সেন্ট্রিওল এটা কাদের বৈশিষ্ট্য? সেন্ট্রিওল এটা কাদের বৈশিষ্ট্য? এটা হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য। এখন সেন্ট্রিওল কার বৈশিষ্ট্য? প্রাণী কোষের বৈশিষ্ট্য। সেন্ট্রিওল থেকে কি উৎপন্ন হয়? সেন্ট্রিওল থেকে উৎপন্ন হয় স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্র থেকে তোমার পরবর্তীতে কি তৈরি হবে? স্পিন্ডল ফাইবার তৈরি হবে, বুঝছো? স্পিন্ডল যন্ত্র থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হবে। তাহলে সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওল থাকে প্রাণী কোষে, সেন্ট্রিওল থেকে তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। যেহেতু প্রাণী কোষে এটা থাকে, প্রাণী কোষেরা স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। আচ্ছা, হ্যাঁ, নিম্ন শ্রেণীর উদ্ভিদে শুধুমাত্র থাকে, তার মানে কি সেন্ট্রিওলটা উদ্ভিদের থাকে না। এখন তাহলে বলো যে উদ্ভিদের এমন কিছু থাকে যেটা প্রাণী কোষে থাকে না, উদ্ভিদের কোষের কোন অংশটা প্রাণী কোষে থাকে না? এটা আমাকে কমেন্টে জানাও তো। আচ্ছা, তাহলে সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষে থাকে, এদের কাজ কি? স্পিন্ডল যন্ত্র তৈরি করা। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে উদ্ভিদ কোষে কি স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না? উদ্ভিদ কোষে তো স্পিন্ডল ফাইবার দরকার হয়, তার মানে কি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তাহলে উদ্ভিদ কোষে যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল ফাইবার কই থেকে আসে? এটা আসে হচ্ছে মাইক্রোটিবিউল থেকে।
এটা আসে কই থেকে? মাইক্রো টিউবিউল। ঠিক আছে, ইংরেজিতে যদি লিখি এটা এরকম মাইক্রো টিউবিউল। এই মাইক্রো টিউবিউল থেকে কি তৈরি হয় জানো? মাইক্রো টিউবিউল থেকে তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই স্পিন্ডল যন্ত্র, আর আমরা জানি স্পিন্ডল যন্ত্র থেকে কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র থেকে তৈরি হয় স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল যন্ত্র থেকে তৈরি হয় স্পিন্ডল ফাইবার। বুঝছো? এই ঘটনাটা কাদের ঘটে? এই ঘটনাটা ঘটে হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষ। বুঝছো? কোন উদ্ভিদ কোষ? উন্নত উদ্ভিদ কোষ। কারণ আমরা জানি যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষেও সেন্ট্রিওল থাকে। শুধুমাত্র প্রাণী কোষে যে থাকে এরকম না, নিম্ন শ্রেণীর উদ্ভিদেও থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ। ঠিক আছে? আচ্ছা, কোষ গহ্বর, এই কোষ গহ্বর যেটা, এই কোষ গহ্বরটাও কোথায় থাকে? তোমার হচ্ছে প্রাণী কোষে থাকে, কিন্তু থাকলে সেটা ছোট, সাধারণত থাকে না, বাট থাকলে ছোট। তো মাঝে মাঝে তো কোষ গহ্বরও পাওয়া যায়। একদমই থাকে না কোনটা? একদমই থাকে না হচ্ছে কোষ প্রাচীর এবং প্লাস্টিড। প্লাস্টিড কি থাকে? থাকে না। তারপর হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি থাকে? না, একদমই থাকে না। কোষ প্রাচীর হচ্ছে মৃত পদার্থ, এটা প্রোটোপ্লাজমের অংশ না, এটা একদমই থাকে না। বুঝছো? আচ্ছা, আরেকবার বলতেছি, দেখো আমরা জানি যে কোষ বিভাজনের জন্য কি প্রয়োজন? স্পিন্ডল যন্ত্র প্রয়োজন। এই স্পিন্ডল যন্ত্র থেকে কি তৈরি হবে? স্পিন্ডল ফাইবার তৈরি হবে। কারণ স্পিন্ডল ফাইবারের সাথে কি যুক্ত হয়? ক্রোমোজোমগুলা যুক্ত হয়। তার মানে কি স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল ফাইবার এগুলো তৈরি করা অনেক ইম্পর্টেন্ট কাজ। এখন প্রাণী কোষে এই স্পিন্ডল যন্ত্র কই থেকে তৈরি হয়? সেন্ট্রিওল থেকে তৈরি হয়। প্রাণী কোষ এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ, এদের কি থাকে? সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। কিন্তু উন্নত শ্রেণীর যে উদ্ভিদ, এই উদ্ভিদে কি থাকে না? উন্নত শ্রেণীর যে উদ্ভিদ, এদের সেন্ট্রিওল থাকে না। তাহলে তাদের কি স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না? স্পিন্ডল যন্ত্র তৈরি হইতে হবে। স্পিন্ডল যন্ত্র যদি তৈরি না হয় তাহলে কি স্পিন্ডল ফাইবার তৈরি হবে? হবে না। তার মানে কি তাদেরকেও স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে। এই স্পিন্ডল যন্ত্র তৈরি করার কাজ কে করে? মাইক্রোটিবিউল করে। বুঝছো? এই সেন্ট্রিওলের রিপ্লেসমেন্ট হিসেবে মাইক্রোটিবিউল স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এই স্পিন্ডল যন্ত্র থেকে এরপর কি তৈরি হয়? স্পিন্ডল ফাইবার তৈরি হয়। চ্যাপ্টারটা ছোট, বাট কত কিছু আছে দেখছো? আই হোপ এটা তোমরা বুঝছো। এটা কি বুঝছো কিনা বুঝো না একটু আমাকে বলো। তাহলে আমরা ব্যাকে আসি। সাইক্লিন বুঝছি। আচ্ছা, দেখো তাহলে G2 পর্যায়, এখানে তাহলে এই যে সেন্ট্রোজোম এবং মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ তৈরি হয়। মাইক্রোটিবিউল যেটা, এটা গঠন হয় কোষ বিভাজন পর্যায়ে যে, কিন্তু এখানে কি হইতেছে? মাইক্রোটিবিউল গঠনকারী যে পদার্থ, এই পদার্থগুলো এখানে তৈরি হচ্ছে। এরপরে দেখো আমরা জানি যে আগের ধাপে পরের ধাপে প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে এই ধাপে এম এর যে প্রস্তুতি, মানে ডিভিশন হওয়ার জন্য, কোষ বিভাজনে হওয়ার জন্য যেসব প্রয়োজন আছে, মানে যেসব প্রস্তুতি আছে, সেসব প্রস্তুতি এখানে সেরে নিবে। বুঝছো? সেসব প্রস্তুতি এখানে সেরে নিবে। এরপর দেখো এই G2 পর্যায়ে এরপর সে কি হচ্ছে? বিভাজন হচ্ছে। দেখো বিভাজন কে হইতে পারবে? যে আসলে অ্যাডাল্ট হয়েছে, যে আসলে প্রাপ্তবয়স্ক হয়েছে, সেই তো বিভাজিত হইতে পারবে। সে যদি নিজেই প্রাপ্তবয়স্ক না হয়, সে কি বিভাজিত হইতে পারবে? হ্যাঁ, সে নিজে যদি প্রাপ্তবয়স্ক না হয়, সে বিভাজিত হতে পারবে না। তো তাকে প্রাপ্তবয়স্ক করতে কে সাহায্য করে? এমপিএফি। এই এমপিএফি এটার মানে কি? এমপিএফ এটার মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন তাকে কি করে? ম্যাচিউর করে, প্রাপ্তবয়স্ক করে। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তাকে প্রাপ্তবয়স্ক করে কিসের জন্য? কোষ বিভাজনের জন্য। ঠিক আছে? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কোথায় উৎপন্ন হয়? G2 পর্যায়ে উৎপন্ন হয়, ঠিক যখন সে কোষ বিভাজিত হবে তার আগে। একজন একটা কোশ্চিন করছো, ডিপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীব এবং কোষ চক্র যখন নোট করব তখন কি ব্যাখ্যা সহ লিখবো, নাকি আপনি যেভাবে দেখেছেন সেভাবে লিখবো? আচ্ছা, আমার মতন করেই লিখতে পারো। আমি তোমাদের জন্য অ্যাজ আ হোল যত ছোট করে একটা মানে কনসাইজ করে একদম সবকিছু নিয়ে আসা যায় এভাবে ট্রাই করছি। বাট তোমার নিজের বোঝার জন্য যদি কোনো ব্যাখ্যা প্রয়োজন হয়, তুমি ওটা লিখবা। নিজের বোঝার জন্য যে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি লিখবা। আচ্ছা, এরপর এম ধাপ, এটা কি 5 থেকে 10% সময় ব্যয় হয়। এখানে কি হয়? এখানে কোষটা বিভাজিত হয়ে যায়। তাহলে দেখছো এটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্রের দুইটা ধাপ, একটা হচ্ছে ইন্টারফেজ যেটাতে সে কোষ বিভাজনের প্রস্তুতি গ্রহণ করে, আর একটা হচ্ছে এম ফেজ যেখানে সে কোষটা বিভাজিত হয়। বুঝছো?
আচ্ছা, জি1 পর্যায়ে কি কি ঘটনা ঘটছে বলছি, এস পর্যায়ে কি কি ঘটনা ঘটছে বলছি, জি2 পর্যায়ে কি কি ঘটনা সব বলে ফেলছি। আমরা বইতে যাই নাই, জাস্ট এখান থেকেই পড়ে ফেলতেছি। দেখছো, আমরা বইতে যাব, বইতে আবার আমি দেখাবো, কোনো সমস্যা নাই। বাট এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো একটু। যদি কোনো সমস্যা না থাকে আমরা হচ্ছে বইতে দেখব, বইতে আমরা পাইলাম কিনা এগুলো। এখন দেখো এইটুক চলে আসছে, আমরা ডিপ্লয়েড জিপ, হ্যাপ্লয়েড জিপ এগুলো আমরা পড়ছি, ঠিক আছে, নোটের মাধ্যমে পড়ছি। মাইটোসিসে যাওয়ার আগে আমরা হচ্ছে যে কোষ চক্র, তো এই যে কোষ চক্র এটার কয়টা ধাপ, এই যে কোষটা সৃষ্টি হচ্ছে একটা, সে বৃদ্ধি হচ্ছে, আবার পরবর্তীতে কি হচ্ছে, বিভাজন হচ্ছে। এই তিনটা কাজ নিয়ে আমাদের কোষ চক্রটা তৈরি। কোষ চক্র মডেলটা কে দিছে, হাওয়ার্ড ও পেল্ক দিছে, বুঝছো, হাওয়ার্ড ও পেল্ক দিছে কোষ চক্রের এই মডেলটা। আমাদের একজন প্রাপ্তবয়স্কের দেহে কত কোষ থাকে, 100 ট্রিলিয়ন বা 10⁻14 সংখ্যক কোষ থাকে। এখনই আমার সাথে সাথে এই তথ্যগুলো পড়ে নাও, মুখস্থ করে নাও, যাতে পরবর্তীতে তোমাকে আর বেশি ইফোর্ট দিতে না হয়, ঠিক আছে। তাহলে 100 ট্রিলিয়ন বা 10⁻14 সংখ্যক কোষ থাকে। এরপরে আসো, কিছু কোষ আছে যাদের বিভাজন হয় না, যাদের বিভাজন হয় না। কেন বিভাজন হয় না, কেন বিভাজন হয় না, কি ঘটনা ঘটতেছে এমন যেন বিভাজন হয় না? দেখো, জি1 পর্যায়ে সে সিদ্ধান্ত গ্রহণ করবে বিভাজিত হবে কি হবে না। যদি তার সিদ্ধান্ত এমন হয় যে সে বিভাজিত হতে চায়, তার পুরো চক্রটাই হবে এসে আবার বিভাজিত হবে, বুঝছো, পুরো চক্রটাই ঘুরে আবার বিভাজিত হবে। কিন্তু সে যদি তোমার ডিসিশন নেয় বা সিদ্ধান্ত নেয় যে আমি বিভাজিত হব না, তাহলে কি ঘটবে, এই জি1 পর্যায়ে এখান থেকে, জি1 যে পর্যায়ে আছে এখান থেকে আরেকটা নতুন পর্যায়ে সে চলে যাবে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জি0 পর্যায়। জি0 পর্যায়, জি1 থেকে সে জি0 পর্যায়ে চলে যাবে। কখন, যখন সে বিভাজিত হবে না। জি0 পর্যায়ে চলে গেলে ওই কোষটা আর কখনোই বিভাজন হবে না, ঠিক আছে। যখন সে সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমি বিভাজন হব না, তখন জি0 থেকে আজীবনের জন্য জি0 পর্যায়ে চলে যাবে, ঠিক আছে। জি0 মানে কি, সে আর বিভাজন হবে না। নো সেল ডিভিশন, ঠিক আছে। তোমরা বলবো সাইডে হয়তো দেখা যাচ্ছে না, ওখানে কিছু লিখে নাই, সেল ডিভিশনটা কথাটা লিখছি। আচ্ছা, বিজ্ঞানীদের নাম যেটা বলতেছি সেটা লাগবে, বাট সালটা গুরুত্বপূর্ণ না, যেসব সাল প্রয়োজন আমি বলে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেসব কোষ এরকম জি0 পর্যায়ে চলে যায় তারা কখনো আর বিভাজিত হয় না। তাহলে জি0 পর্যায়ে কারা যায়, এই যে লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী অনেক কোষ, স্থায়ী টিস্যু মানে যেগুলো আর বিভাজিত হয় না, এটা কি হয়, এটা ওই জি0 পর্যায়ে চলে যায়, যারা আর বিভাজন হয় না। তাহলে দেখো, তোমার পরীক্ষায় আসবে নিচের কোন কোষটা বিভাজিত হয় না, ঠিক আছে। দেখো, লোহিত রক্তকণিকা, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী টিস্যু বা স্থায়ী কোষ। আবার পরীক্ষায় এমনও আসতে পারে যে বলে দিবে যে নিচের কোন কোষটা বিভাজিত হয়, এই এখান থেকে 3টা দিবে আর একটু অন্য কিছু একটা দিতে পারে। তার মানে কি, এগুলো যে বিভাজিত হয় না এটা আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোষ চক্র একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এমফেজ, এটা আমরা পড়ছি। কোথায় কোন সময় ব্যয় হয় এটা পড়ছি, যে সিডিকে এটাও আমরা পড়ছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা জানি যে এই যে এরিথ্রোপয়েটিন, এই জিনিসটা আমরা শিখবো একটু। গ্রোথ ফ্যাক্টর, তারপর হচ্ছে হরমোন, এই জিনিসগুলো কি, যে অভ্যন্তরীণ আর হচ্ছে বাইরের উদ্দীপন, এটা আমরা এখনই দেখবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এরিথ্রোপয়েটিন, এই জিনিসটা আমরা দেখি। আচ্ছা, এই জিনিসটা দেখার জন্য আমরা একটু নোটে চলে যাই। দেখো, আমি এখানে দুইটা জিনিস লিখছি, অভ্যন্তরীণ উদ্দীপনা কি, বাহ্যিক উদ্দীপনা কি, আর বিপাকীয় নিউক্লিয়াস কি। ধরো তুমি এখন ডাক্তার হইতে চাও, ঠিক আছে, তুমি এখন ডাক্তার হইতে চাও, এখন তোমাকে তাহলে পড়াশোনা করতে হবে ডাক্তার হওয়ার জন্য। যদি তুমি এখন পড়াশোনা করতে চাও তাহলে তোমার একটা মোটিভেশন দরকার হবে। যদি তোমার নিজের ভিতর থেকে মোটিভেশনটা আসে যে তুমি ডাক্তার হইতে চাও, তোমাকে পড়তে হবে, নিজের ভিতর থেকে আপনা আপনি আসতেছে, ওটাকে বলতেছে আমরা অভ্যন্তরীণ উদ্দীপনা। আর যদি বাইরে থেকে কোনোভাবে উদ্দীপনাটা আসে বা মোটিভেশন আসে, যেরকম আজকে আমি কিছু কথা বললাম, এটা দিয়ে তোমার মধ্যে যদি একটা তেজ আসে যে আজকে তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে এটাকে বলা হয় বাহ্যিক উদ্দীপনা, ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা এটা কোষের ভিতর থেকে নিজে নিজে আসে, এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। আর বাহ্যিক উদ্দীপনা বাইরে থেকে আসে। তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা কোনটা, অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় হচ্ছে যে সিডিকে, ঠিক আছে, সিডিকে, তারপর হচ্ছে তোমার সাইক্লিন, যেটা আমরা পড়লাম, এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে, সাইক্লিন আর হচ্ছে সিডিকে। এটা তো আমি পড়ানোর সময় বলে ফেলছি, তাই না। আর বাহ্যিক উদ্দীপনা এটা কে দেয়, এটা দেয় হচ্ছে হরমোন,
হরমোন আর এটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, এই হরমোনটা বাইরে থেকে আসে, গ্রোথ ফ্যাক্টরটাও বাইরে থেকে আসে। এরা কি দেয়? বাহ্যিক উদ্দীপনা দেয়, মানে অন্য কোষ থেকে আসে, বুঝছো? শরীরের অন্য একটা অংশ থেকে আসে এই বাহ্যিক উদ্দীপনাটা। কে নিয়ে আসে? হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর এরা নিয়ে আসে। এরপর দেখো বিপাকীয় নিউক্লিয়াস কি? বিপাকীয় নিউক্লিয়াস হচ্ছে তোমার ইন্টারফেজ পর্যায়ে, ইন্টারফেজ পর্যায়ে যে নিউক্লিয়াস, ইন্টারফেজ পর্যায়ে নিউক্লিয়াসকে বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কেন? কারণ ইন্টারফেস পর্যায়ে নিউক্লিয়াসের ভিতরে অনেক বেশি বিক্রিয়া ঘটে, যেহেতু অনেক বেশি বিক্রিয়া ঘটে এই জন্য এই নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। ঠিক আছে, আই গেস সবাই এই তিনটা টার্ম বুঝছি। অভ্যন্তরীণ উদ্দীপনা কি, বাহ্যিক উদ্দীপনা কি, কে দেয়, তারপর হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় নিউক্লিয়াসটা কি? যে নিউক্লিয়াসের ভিতরে অনেক বিক্রিয়া ঘটে, ইন্টারফেস থাকা অবস্থায় ওই নিউক্লিয়াসের ভিতরে যেহেতু অনেক বিক্রিয়া ঘটে এই জন্য ওটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা বুঝছো সবাই? বুঝছো সবাই? একটু বলো তো বুঝছো কি না, তাহলে আমরা এখন বই ব্যাক করতে পারি। তাহলে দেখো তো, এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এরা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দিতেছে। তারপরে এটা হচ্ছে জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত বলতে জেনেটিক মানে কি? নিজের তো, তাই না? এটা তো নিজেরই, জেনেটিক হচ্ছে নিজের যা কিছু আছে এটা দ্বারাই নিয়ন্ত্রিত। এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। এবং বাহ্যিক যে উদ্দীপনা এটা হচ্ছে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দেয়। এখন দেখো শ্বেত রক্তকণিকা, এটার জন্য কি প্রয়োজন? যে গ্রোথ ফ্যাক্টর প্রয়োজন, যেটা হচ্ছে একটা বাহ্যিক উদ্দীপনা, এটা আমরা পড়ছি। এরপরে দেখো কিডনি থেকে কি আসে? কিডনি থেকে আসে হচ্ছে এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিনটা কি তৈরি করে? লোহিত রক্তকণিকার কোষের সংখ্যা বৃদ্ধি করে। তার মানে কি লোহিত রক্তকণিকা বেশি বেশি তৈরি হওয়ার জন্য কি প্রয়োজন? এরিথ্রোপয়েটিনের প্রয়োজন। ঠিক আছে, এরিথ্রোপয়েটিনের প্রয়োজন। এই এরিথ্রোপয়েটিন এক প্রকার হরমোন যেটা তোমার লোহিত রক্তকণিকা তৈরিতে উদ্দীপনা দিতেছে। এটা হচ্ছে এক প্রকার, তাহলে কি উদ্দীপনা? বাহ্যিক উদ্দীপনা। বুঝছো? তাহলে তোমাকে পরীক্ষায় বলবে যে এই এরিথ্রোপয়েটিন এটা কই থেকে ক্ষরণ হয়, কই থেকে আসে? এটা আসে হচ্ছে কিডনি থেকে। এই এরিথ্রোপয়েটিন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বেশি বেশি লোহিত রক্তকণিকা উৎপন্ন করা। তাহলে এটা যেহেতু বললাম তোমাদেরকে, তাহলে একটু বলেই ফেলি, তোমাদেরকে অনেক কিছু বলতেছি, আরেকটা একটা জিনিস বলে ফেলি। জিনিসটা কি? এই যে এরিথ্রোপয়েটিন, এই ঘটনাটা কি রকম জানো? এই ঘটনাটা কিভাবে, এই সাইকেলটা ঘটে, যখন তোমার অক্সিজেনের পরিমাণ কমে যাবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে, এই অক্সিজেনের পরিমাণ কমে গেলে এই দশাটাকে বলা হয় হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া। এই অক্সিজেনের মাত্রা কিভাবে কমে যাইতে পারে? হয় তুমি পাহাড়ে উঠলে, দেখা গেল পাহাড়ে উঠছে, তোমার হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, বা তোমার হচ্ছে ধরো তুমি দৌড়াচ্ছ, রানিং করতেছো, ফুটবল খেলতেছো, তাহলে তুমি হাঁপায় যাও না, তোমার অক্সিজেনের পরিমাণ দেহে কমে গেল। যখন অক্সিজেনের পরিমাণ কমে গেল এরপরে ঘটনাটা কি ঘটবে? এই অক্সিজেন যেহেতু কমে গেছে তখন কিডনিতে যায় উদ্দীপনাটা পৌঁছাবে। কিডনি থেকে তখন কি সিক্রেট হবে? কিডনি থেকে তোমার এরিথ্রোপয়েটিন সিক্রেট হবে, মানে বা ক্ষরণ হবে। এরিথ্রোপয়েটিনটা ক্ষরণ হবে। ঠিক আছে, কিডনি থেকে তোমার এরিথ্রোপয়েটিনটা ক্ষরণ হবে। কিডনিটা যখন তোমার কি হবে? উদ্দীপিত হবে। এই এরিথ্রোপয়েটিন তারপর কার কাছে যাবে? এরিথ্রোপয়েটিন যাবে বোন ম্যারো বা অস্থিমজ্জার কাছে। আমি বাংলা ইংরেজি দুইটাই লিখতেছি যাতে তোমরা দুইটাই শিখে ফেলতে পারো, বুঝছো? বোন ম্যারো বা অস্থিমজ্জার কাছে যাবে। আমরা জানি অস্থিমজ্জা বা বোন ম্যারোতে কি তৈরি হয়? লোহিত রক্তকণিকা বা যে কোনো রক্তকণিকাগুলা তৈরি হয়। তাহলে এই বোন ম্যারো কি হবে? বোন ম্যারোটা উদ্দীপিত হবে। এরপর বোন ম্যারো যদি উদ্দীপিত হয়, বোন ম্যারোর কাজ কি? বোন ম্যারোর কাজ হচ্ছে বেশি বেশি তোমার লোহিত রক্তকণিকা বা হচ্ছে তোমার অন্য যে রক্তকণিকা এগুলো তৈরি করা। তার মানে বেশি বেশি আরবিসিটা তৈরি হবে, আরবিসির পরিমাণটা বেড়ে যাবে। আরবিসির পরিমাণ বেড়ে যাবে তখন কোষে বেশি বেশি রক্ত, আবার অক্সিজেন সরবরাহটা হবে। ঠিক আছে, তার মানে কি আগের দশায় আবার ফেরত আসবে। আচ্ছা হ্যাঁ, আর লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। ঠিক আছে, নাহিদ হাসান কমেন্ট করছে এরিথ্রোপয়েসিস, যদিও এটা ব্লাডের চ্যাপ্টারে আছে, বাট আমরা এখানে এই জিনিসটা যেহেতু রিলেটেড আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এই ধাপটা সবাই আশা করি বুঝছো। এরপর আবার আমরা বইয়ে চলে যাই। দেখো এরিথ্রোপয়েটিন এই ঘটনা আমরা বুঝছি। তারপর এটাকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। কি এটা আমরা পড়ে ফেলছি, তাই না? বিপাকীয় নিউক্লিয়াস সম্বন্ধে পড়ে ফেলছি। ইন্টারফেসকে তিনটা পর্যায়ে ভাগ করা হয়। কোন ধাপে কি কি ঘটনা ঘটে
এটা আমরা কি করছি, আমরা নোট করে সুন্দর করে পড়ছি। এরপর তোমাদেরকে এই বইয়ের যে পিডিএফ আছে এটাও প্রোভাইড করা হবে, কোনো সমস্যা নেই, বইয়ের পিডিএফ তোমরা পাবা, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো পাবা। এখন দেখো এগুলো সব পড়ছি না আমরা, যে হিস্টোন প্রোটিন তৈরি হয় এস ধাপে, এটাও তো আমরা পড়ছি তাই না। জীবনটা কই গেল, এই যে জীবন ধাপ, জীবন ধাপে কি কি ঘটনা ঘটতেছে, যে সিডিকে এটার কথা আমরা পড়ছি, তারপর 30 থেকে 40% সময় ব্যয় হয় এটা পড়ছি, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত গ্রহণ করে, এই সিদ্ধান্তটা নিয়ে আমরা পড়ছি, বুঝছো। আচ্ছা এরপর আসো এস পর্যায়ে, এস পর্যায়ে কি হয়, এস পর্যায়ে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, সাথে সাথে কি হয় যে হিস্টোন প্রোটিন উৎপন্ন হয়। এই যে হিস্টোন প্রোটিন যে সংশ্লেষ করে এটা হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে, তার মানে কি এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা লিখেও দিছি যে কোনটা নিউলি অ্যাডেড, বুঝছো। এরপর জি টু পর্যায় হচ্ছে তোমার কি মাইক্রোটিবিউল গঠন করে, এটা আমরা পড়ছি তাই না। তারপরে এই যে এখানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রয়োজন, এটাও আমরা পড়ছি, আর বাকি যা কিছু ছিল সবগুলো পড়ছি। এখানে দেখো যে এটিপি উৎপন্ন হয়, কোষ বিভাজনের জন্য তো তোমার শক্তি প্রয়োজন তাই না। আমি বলছি যে বিভাজন হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে উৎপন্ন হবে। কোষ বিভাজনের জন্য তোমার কি প্রয়োজন, শক্তি প্রয়োজন, ও শক্তিটা কই থেকে আসবে, এটিপি থেকে আসবে। আচ্ছা এখন দেখো এই যে কোষচক্র, এই কোষচক্র নিয়ন্ত্রণ করে কে, তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা কে দেয়, সাইক্লিন দেয় তাই না। এখন সাইক্লিনের কয়েকটা প্রকারভেদ আছে, দেখো সাইক্লিন এই 4 প্রকার, 4 প্রকারের কি কাজ আমাদেরকে কিন্তু পড়তে হবে। আচ্ছা আমার কাছে একবার শোনো, তাহলে তোমাদের খুব ভালোভাবে মনে থেকে যাবে। আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ডিব, সিরিয়ালটা এটা DEAB, ডিব কি মনে রাখতেছি, DEAB রাখতেছি। এখন সাইক্লিন ডি, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে G1 থেকে এস থেকে G2 এটা নিয়ন্ত্রণ করা। তাহলে এক থেকে আরেকটা পর্যায়ে যাওয়া যেটা, এটাকে নিয়ন্ত্রণ করে কি ডি, এটা নিয়ন্ত্রণ করে কি ডি। এরপর দেখো ইটা কি করে, ইটা হচ্ছে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন, মানে ইটা আর এটা এই দুইটা কোথায় আছে দেখো তো, এই দুইটা হচ্ছে মাঝামাঝিতে আছে, মাঝামাঝিতে কি একটা পর্যায়ে আছে, এস পর্যায়ে আছে, G1 এস G2, মাঝামাঝিতে এস পর্যায়ে আছে। তাহলে এস পর্যায়ে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ই আর এ নিয়ন্ত্রণ করবে। তাহলে এস পর্যায়ে কি ঘটে, এস পর্যায়ে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, তাহলে ই এবং এ এটার সাথে কে জড়িত, ডিএনএ রেপ্লিকেশন জড়িত। এরপর দেখো বিতে লাস্টে কি হয়, লাস্টে তোমার মাইটোসিসে তোমার স্পিন্ডল, মাইটোটিক স্পিন্ডল তৈরি, এগুলো প্রয়োজন হয় তাই না। তাহলে এই মাইটোটিক স্পিন্ডল এটার কাজ কে করবে, এটার কাজ করবে হচ্ছে বি করবে, বুঝছো। মাইটোটিক স্পিন্ডল তৈরির কাজ করবে বি, সাইক্লিন বি। তাহলে দেখো সাইক্লিনটা হচ্ছে 4 প্রকার, DEAB, মাঝখানে দুইটা ই এবং এ, এটা কি করবে, মাঝখানে যে পর্যায় তার কাজ করবে। মাঝখানের পর্যায়টা কি, মাঝখানের পর্যায় হচ্ছে এস ধাপ, মাঝখানের পর্যায়টা কি এস ধাপ। তো এস ধাপে কি হয়, তোমার ডিএনএটা সংশ্লেষণ হয়, তাহলে ই এবং এ পর্যায়ে কি হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে। শেষ প্রথম ডিতে কি হবে, ডিতে হচ্ছে G1 থেকে এস থেকে G2 এই যে পর্যায়ক্রমে যাইতেছে এটা নিয়ন্ত্রণ হবে ডিতে। এবং লাস্টে যে বি, এটাতে কি হবে, এটাতে হচ্ছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। শেষ, আর আমরা হচ্ছে স্পিন্ডল যন্ত্র কথাটা মনে রাখবো তাইলে হবে, বুঝছো। আচ্ছা এরপরে দেখো মাইটোটিক দশা সম্পন্ন হতে কতক্ষণ লাগে, কোষচক্র মাইটোটিক দশা সম্পন্ন হতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ওই যে 5 থেকে 10% সময় পড়ছিলাম, ওইটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, বুঝছো। ইন্টারফেজ এমফেজ দুটার মধ্যে পার্থক্য বলছে, এগুলো আমরা সবই দেখছি। এরপরে চলে আসো নেক্সট আমরা মাইটোসিস পড়বো। নেক্সট আমরা কি দেখবো, মাইটোসিস দেখবো। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আরেকবার আমাকে জানায় দাও, সবকিছু ক্লিয়ার কিনা, বুঝছো, আরেকবার আমাকে জানায় দাও। এর ফাঁকে তোমরা এটার অ্যান্সার করো তো, কোনটিতে বিভাজন ঘটে, নিচের কোনটাতে কোষ বিভাজন সম্ভব, আরবিসি, যকৃৎ কোষ, পেশি কোষ। এটা এই পাশে যেটা তুমি দেখতে পাচ্ছ না, এটাতে কি লেখা, এটাতে লেখা হচ্ছে নিউরন, ঠিক আছে। এই অপশনটা আমরা এই পাশে লিখি, নিউরন, ঠিক আছে। নিউরন কোথায় থাকে, ওই যে মস্তিষ্ক কোষের যে একক, মানে কার্যকরী একক, সেটা হচ্ছে নিউরন, তাই না। আচ্ছা তাহলে কোনটাতে বিভাজন ঘটে আমাকে বলো তো, অল ক্লিয়ার সবাই বলছে। আচ্ছা সবার আগে অ্যান্সার দিচ্ছে হচ্ছে লিভার সেল, হ্যাঁ যকৃৎ কোষ। জাকিয়া সুলতানা সে সবার আগে অ্যান্সার করছে, ঠিক আছে। তার মানে কি সে আগে অ্যান্সার করছে বলতে তোমরা সবাই পারো আমি জানি, বাট তার নেটটা হয়তো একটু ফাস্ট,
সে হচ্ছে সবার আগে অ্যান্সার করছে। এই 3 কে বলছো? 3 তো হচ্ছে পেশিকোষ। আমরা তো জানি যে আরবিসি, তারপর পেশিকোষ, এরপর হচ্ছে নিউরন, এটাতে কি হয় না, এটাতে কোনো কোষ বিভাজন সম্পন্ন হয় না বা কোষ বিভাজন হয় না। তার মানে কি ওখানে কোষ বিভাজন সম্ভব না। শুধুমাত্র আমাদের এই যে যকৃৎ কোষ যেটা দেখতেছি এটাতেই কোষ বিভাজন সম্ভব। তো আমি তো বলে দিছি কোনটাতে কোষ বিভাজন হয় বা কোষ বিভাজন ঘটে। আচ্ছা, বুঝতে পারছো তাহলে কোশ্চেনটা কিভাবে আসে? আমরা কোশ্চেনের ধরনটা দেখে ফেললাম। এরপরে আমরা চলে আসবো মাইটোসিসে। আমরা মাইটোসিসে চলে আসছি, আমাদের আজকের দিনের যে লাস্ট টপিক মাইটোসিস এখানে চলে আসছে। এখন দেখো এই যে মাইটোসিসকে আমরা দুইটা পর্যায়ে ভাগ করি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা যদি ধাপটাকে মানে ভাঙি, এই শব্দটাকে ভাঙি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। বুঝছো, আমরা জাস্ট শব্দটাকে ভাঙতে হবে। দেখো ক্যারিও, ক্যারিও মানে কি নিউক্লিয়াস, কাইনেসিস মানে কি বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের যে বিভাজন তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটো, সাইটো শব্দটা কই থেকে আসছে? সাইটোপ্লাজম থেকে আসছে, সাইটোপ্লাজম। আবার কাইনেসিস, কাইনেসিস মানে কি বিভাজন। তাহলে সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই দুইটা মিলে আমাদের কি গঠিত? মাইটোসিস গঠিত। তো আজকে আমরা ক্যারিওকাইনেসিস যেটা এটার কিছুটা দেখবো আমরা, বা ক্যারিওকাইনেসিসটা আমরা শেষ করব। ঠিক আছে, আচ্ছা। তো ক্যারিওকাইনেসিস যেটা তোমার হচ্ছে নিউক্লিয়াসের যে বিভাজনটা দেখো 1 2 3 4 5, 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে, তাই না? 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে। আচ্ছা, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। ওই যে এক সাইডে দেখা যাইতেছিল না, ওটা আমি ঠিক করতেছি। এখন কি দেখা যাচ্ছে? দেখো তো পুরোটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, পুরোটা এখন দেখা যাচ্ছে, আমি দেখলাম। আচ্ছা, তাহলে দেখো এইভাবে তোমরা কি করবা, সুন্দর করে আমি যেভাবে নোট করছি তোমরা তোমাদের খাতায় নোট করবা। তোমরা যখন রিভিশন দিবা অ্যাডমিশনের টাইমে বলো, এইচএস এর জন্য বলো, তোমাদের ইয়ার ফাইনাল যেটা বলো না কেন, রিভিশন দিলে তোমরা কি বই খুঁজে খুঁজে রিভিশন দিতে টাইম লাগবে। এই জন্য তোমরা কি করবা, এখন যদি এভাবে নোটটা করে রাখো তাহলে খুব তাড়াতাড়ি রিভিশন দিতে পারবে। 5 থেকে 10 মিনিটে রিভিশন তোমার শেষ হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, তাহলে প্রোফেজ যেটা, প্রোফেজ হচ্ছে শুরুর প্রথম যে পর্যায় এটাকে বলা হয় প্রোফেজ। ঠিক আছে, তো প্রোফেজ যেটা, তারপর হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই সিরিয়ালটা তোমরা সবাই জানো। প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। দেখো যখন তুমি কোনো কিছু শুরু করবা, শুরু করতে দেরি লাগবে। তুমি মনে করো পড়াশোনা এখনো শুরু করো নাই, কিন্তু তুমি ভাবো কি আজকে পড়াশোনা শুরু করবা, কালকে করবা, এভাবে করতে করতে করাই হয় না, তাই না? তাহলে শুরুর যে কোনো কিছু শুরু করতে আমাদের দেরি হয়, টাইম লাগে। তাহলে প্রোফেজে এটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। বুঝছো? তো এই প্রোফেজ মানে কি? প্রোফেজটা কই থেকে আসছে? প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে কি আদি, আর ফেজ মানে কি পর্যায়। তার মানে কি যেটা আদি পর্যায় সেটাকে বলা হয় প্রোফেজ। বুঝছো? এটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। এরপর আসো নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে। নিউক্লিয়াসটা বড় হয়ে যায়, নিউক্লিয়াসটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। তার মানে কি নিউক্লিয়াসের আকৃতি বৃদ্ধি পায়। বুঝছো? নিউক্লিয়াসটা কি হয়? নিউক্লিয়াসটা বড় হয়ে যায়, যেহেতু অনেক বিক্রিয়া ঘটে, অনেক বিক্রিয়া ঘটার কারণে নিউক্লিয়াসটা বড় হয়ে যায়। হ্যাঁ, আমরা হচ্ছে পিডিএফটা ফার্স্ট দিব আমি, সমস্যা নাই। এরপর কি ঘটে দেখো, এরপর হচ্ছে জলবিয়োজন ঘটে। প্রত্যেকটা ধাপে এই জলবিয়োজনটা চলতে থাকবে শেষ পর্যন্ত, শেষে যে জলযোজন হবে বা জলবিয়োজন চলতে থাকবে। জলবিয়োজন কেন হয়? কারণ এখানে ক্রোমাটিন তন্তু থেকে তোমাকে ক্রোমোজোম তৈরি করতে হবে। ক্রোমাটিন তন্তু থেকে যে ক্রোমোজোম তৈরি হচ্ছে, এখানে জলবিয়োজন হচ্ছে। কেন হচ্ছে এটা আমরা দেখছি, তাই না? এরপর আসো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এটাতে কি ঘটনা ঘটে? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এরা বিলুপ্তি হতে থাকে, এরা হচ্ছে বিলুপ্তি ঘটতে থাকে। এরা কিন্তু বিলুপ্তি হয়ে যায় না, বিলুপ্তি ঘটতে থাকে। বুঝছো? এদের কি হয়? বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি হয়ে যায় না। এরপর ক্রোমাটিড তৈরি হয়। ক্রোমাটিড জিনিসটা কি এখন আমরা জানবো। ক্রোমাটিড জিনিসটা কি এখন আমরা জানবো। দেখো আমরা যদি একটা ক্রোমোজোম ধরি, মাঝখানে কি থাকে? সেন্ট্রোমেয়ার থাকে, তাই না? তো এটা ধরো একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা
ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাকে যদি আমরা মাঝামাঝি ভাগ করি, মাঝামাঝি ভাগ করা বলতে কোন দিকে ভাগ করব? হ্যাঁ, মাঝামাঝি ভাগ করা বলতে যদি আমরা এই যে মাঝামাঝি ভাগ করি, কি ব্যতীত? সেন্ট্রোমেয়ার ব্যতীত ভাগ করলাম। তার মানে কি সেন্ট্রোমেয়ার ভাগ করা যাবে না, আবার এখান থেকে শুরু হলো। তাহলে সেন্ট্রোমেয়ার ব্যতীত যদি ভাগ করি, তাহলে একটা ক্রোমোজোম থেকে কি তৈরি হয়? একটা ক্রোমোজোম থেকে তোমার দুইটা ক্রোমাটিড তৈরি হয়। একটা ক্রোমোজোম থেকে কি তৈরি হয়? দুইটা ক্রোমাটিড তৈরি হয়। ভাগ করলাম, এই যে। তাহলে দেখো এই পাশে এই পাশে অর্ধেক, ঠিক আছে, জাস্ট ভাগ করছি আমরা। তাহলে ক্রোমোজোম ছিল কয়টা? একটা। ক্রোমাটিড উৎপন্ন হয়েছে এই যে এক পাশে আর এক পাশে, কয়টা? দুইটা। তাহলে ক্রোমোজোম থেকে কয়টা, একটা ক্রোমোজোম থেকে কয়টা ক্রোমাটিড উৎপন্ন হয়? দুইটা ক্রোমাটিড উৎপন্ন হয়। তাহলে দেখো এসএসসি তে পড়ছি যে প্রোফেজে পানি বিয়োজনের জন্য নাকি ক্রোমোজোমগুলো সংকুচিত হয় না। আচ্ছা দেখো, আমিও কিন্তু এসএসসির বইটা দেখছি, ঠিক আছে, বাট এই বইতে কি আছে? এই বইতে জলবিয়োজন আছে। ওইখানে কিন্তু ক্লিয়ার কোনো কিছু লেখা নাই। ওখানে বলছে যে জলবিয়োজনের জন্য তোমার হচ্ছে এইটা সংকুচিত হয় না, বাট একটা জটিল একটা পর্যায় ঘটে, ঠিক আছে, যেটা এখন আবিষ্কৃত হয় নাই। তো আমাদের এই বইতে আবার এখানে লেখা আছে কি জলবিয়োজনের মাধ্যমে হয়। তো আমাদের যখন কোশ্চেনটা করবে, অবশ্যই এই বই থেকে কোশ্চেনটা করবে। আমরা এই জন্য এই বইটাকে ফলো করব, বুঝছো? এটা এখন আবিষ্কৃত হয় না, যখন আবিষ্কৃত হবে তখন আমরা জানতে পারবো। তাহলে একটা ক্রোমোজোম তৈরি হয় ক্রোমাটিড কয়টা? দুইটা। দেখো এই যে ক্রোমোজোম দেখতেছি আমরা, এখানে তাহলে দুইটা ক্রোমাটিড আছে। তাহলে এই যে একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। নিজের ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। নিজের ক্রোমোজোমের যে ক্রোমাটিড, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ধরো আরেকটা এখানে ক্রোমোজোম আমি নিলাম, আরেকটা ক্রোমোজোম নিলাম, এখানে আরেকটা ক্রোমোজোম উৎপন্ন হয়েছে, ক্রোমোজোমের ক্রোমাটিড উৎপন্ন হয়েছে, বুঝছো? আরেকটা ক্রোমোজোম যার, তার হচ্ছে ক্রোমাটিড এখানে উৎপন্ন হয়েছে। তাহলে এর সাথে এর যে সম্পর্ক, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এই যে সম্পর্কটা, এটাকে বলে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার তার মানে কি একই ক্রোমোজোমের যে ক্রোমাটিড, তাদের মধ্যে সম্পর্কটা কি? তারা হচ্ছে একে অপরের বোন, সিস্টার ক্রোমাটিড। বাট ভিন্ন আলাদা ক্রোমোজোম, আলাদা ক্রোমোজোমের যে ক্রোমাটিড, এদের মধ্যে সম্পর্কটা কি? এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, বুঝছো? একই ক্রোমোজোমের যে ক্রোমাটিড, এটা হচ্ছে সিস্টার। দুইটা ভিন্ন ক্রোমোজোমের যে ক্রোমাটিড, এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আই গেস এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপর চলো আমরা আবার ব্যাক করি। তাহলে ক্রোমাটিড উৎপন্ন হয়। এরপর স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তুর কি হয় এখানে? স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তুর কি হয়? স্পিন্ডল তন্তু উৎপন্ন হওয়া শুরু হয় এখানে, বুঝছো? স্পিন্ডল তন্তু উৎপন্ন হওয়া শুরু হয়। তাহলে আমি সুন্দর করে নোটে কি কি ঘটনা ঘটতেছে ওখানে লিখে রাখছি। এখন আমরা প্রোফেজ আসি, তো আসলে কি এই ঘটনাগুলো ঘটে কিনা আমরা একটু দেখি। তাহলে প্রোফেজ মানে হচ্ছে আদ্য পর্যায় বা আদি পর্যায়, এটা আমরা পড়ছি। এই পর্যায়ে কি হয়? এটা হচ্ছে দীর্ঘস্থায়ী একটা পর্যায়, পড়ছি। এটাতে নিউক্লিয়াস কি হয়? নিউক্লিয়াসের আকার বড় হয়ে যায়, পড়ছি আমরা। এরপর কি হয়? জলবিয়োজন চলতে থাকে, তাই না? জলবিয়োজন হয়, এটা পড়ছি। জলবিয়োজনের ফলে ক্রোমোজোমগুলা সংকুচিত হতে থাকে। তারপরে এই জন্য এটা কি হয়? ক্রোমোজোমগুলা খাটো মোটা হইতে থাকে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এগুলো আমরা আগেই পড়ছি, ঠিক আছে। এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি হয়ে যায় না, বিলুপ্তি ঘটতে থাকে। এরপর দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোম সংকোচন শুরু হয় এবং কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। নিউক্লিয়ার যে এনভেলপ আছে, এটা কি ঘটতে থাকে? বিলুপ্তি ঘটতে থাকে। কেন ঘটতে থাকে? কারণ ওই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটার কারণে কিছু প্রোটিনের ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন জিনিসটা কি? ফসফেট যোগ হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ফসফোরাইলেশন, ঠিক আছে। কিছু প্রোটিনের সাথে ফসফেট যোগ হয়, যেটাকে বলা হয় ফসফোরাইলেশন। এটার কারণে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে থাকে। যদি এটা না মনে রাখো তাও সমস্যা নাই, কারণ পরীক্ষাতে তোমার এই ব্যাখ্যাটা লিখতে হবে না। এরপর এরপর তোমার এখানে কি হয়? যে ক্রোমাটিড উৎপন্ন হয়, এটা আমরা পড়ছি। তারপর হচ্ছে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, এটা আমরা পড়লাম। প্রাণী কোষে যে স্পিন্ডল তন্তু, এটা কই থেকে তৈরি হয়? সেন্ট্রিওল থেকে তৈরি হয়। আর উদ্ভিদ কোষে এই ঘটনাটা কই থেকে ঘটে? মাইক্রোটিউবুল থেকে ঘটে, বুঝছো? কারণ উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। দেখো সবকিছু কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, কোনো কিছু কিন্তু বাইরে থেকে নাই। খুবই ইজি না বিষয়টা? কোনো কিছু বাইরে থেকে নাই, সবকিছুই আমরা অলরেডি পড়ে আসলাম। এরপরে আসো,
এরপরে যদি আমরা আবার নোটে আসি, নোটে আবার দেখি আমরা প্রো মেটাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী একটা পর্যায়। এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল যন্ত্র কই থেকে আসে? ওই যে প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে আসে। আর উদ্ভিদ কোষে কই থেকে আসে? মাইক্রোটিবিউল থেকে আসে। কেন উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউল থেকে আসে? কারণ উদ্ভিদ কোষে, উন্নত উদ্ভিদ কোষ যারা, তাদের সেন্ট্রিওলটা নাই, এজন্য। বুঝছো? আচ্ছা, এরপর দেখো স্পিন্ডল ফাইবার এবং ট্র্যাকশন ফাইবার, এই দুইটা জিনিস আমরা এখন শিখবো। স্পিন্ডল ফাইবার কি, ট্র্যাকশন ফাইবার কি। তো দেখো এখানে এই যে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত এই যে ফাইবার গুলা বিস্তৃত আছে। 5 মিনিট। তাহলে এই সবগুলা, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় ফাইবার। এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত এই ফাইবার গুলাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে ফাইবার, স্পিন্ডল ফাইবার। এগুলোকে কি বলা হয়? স্পিন্ডল ফাইবার বলা হয়। কিন্তু দেখো স্পেশাল কিছু স্পিন্ডল ফাইবার আছে যাদের সাথে ক্রোমোজোম যুক্ত। তাহলে যেসব ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত, তারা হচ্ছে কি, তাদের নাম এক্সট্রা একটা নাম যোগ হয়েছে, নাম কি? ট্র্যাকশন ফাইবার। তাহলে স্পিন্ডল ফাইবার কি? স্পিন্ডল ফাইবার হচ্ছে সবগুলা এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত সবগুলা ফাইবারের নাম হচ্ছে স্পিন্ডল ফাইবার। আর ট্র্যাকশন ফাইবারটা কি? ট্র্যাকশন ফাইবার হচ্ছে যে স্পেশাল ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত আছে। দেখো সবগুলা ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত নাই। এই সাইডে একটা ফাইবার আছে যার সাথে ক্রোমোজোম যুক্ত নাই, এই যে একটা ফাইবার যার সাথে ক্রোমোজোম যুক্ত নাই। তাহলে যার সাথে ক্রোমোজোম যুক্ত নাই সেও স্পিন্ডল ফাইবার, যার সাথে ক্রোমোজোম যুক্ত আছে সেও স্পিন্ডল ফাইবার। কিন্তু যার সাথে যুক্ত আছে তার আলাদা এক্সট্রা একটা নাম আছে, তার নাম কি? ট্র্যাকশন ফাইবার। যার সাথে এক্সট্রা একটা ক্রোমোজোম, যার সাথে ক্রোমোজোম যুক্ত থাকে, ওই ফাইবারটার নাম কি? ওই ফাইবারটার নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। তাহলে স্পিন্ডল ফাইবারটা কি? এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত এই যে বিস্তৃত ফাইবার, এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। আর ট্র্যাকশন ফাইবারটা কি? যার সাথে তোমার ক্রোমোজোমটা যুক্ত থাকে, যেই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত আছে, এটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ক্রোমোজোমীয় নৃত্য এখন দেখা যায়। এই পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। কেন ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? আমরা জানি মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো একদম বিষুব রেখায় মাঝামাঝিতে অবস্থান করে। তো বিষুব রেখায় যে মাঝামাঝিতে অবস্থান করার জন্য দেখো, মনে করো এই যে একটা ক্রোমোজোম, এই কোথায় আছে? এই সাইডে আছে। আরেকটা ক্রোমোজোম এটা ওই সাইডে আছে, উপরের দিকে আছে। বাট তোমার মেটাফেজ পর্যায়ে কি হবে? মেটাফেজ পর্যায়ে সবগুলো ক্রোমোজোমকে বিষুব রেখায় বা মাঝামাঝিতে থাকতে হবে। সবগুলা যদি ক্রোমোজোম মাঝামাঝিতে আসতে হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? যারা এই সাইডে আছে তাদেরকে মাঝখানের দিকে যাইতে হবে, যারা উপরের দিকে আছে তাদেরকে আবার এই যে নিচের দিকে মাঝখানের দিকে আসতে হবে। তাহলে তারা কি করবে? চলন শুরু করবে। তো মেটাফেজ পর্যায়ে মাঝামাঝিতে থাকে, তার আগেই তো তাকে চলন শুরু করতে হবে। তাহলে কখন এই চলনটা শুরু করে? প্রো মেটাফেজ পর্যায়ে। কি বললাম? মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো মাঝামাঝি অবস্থান করে। মাঝামাঝি আসার জন্য ক্রোমোজোমগুলোতে চলন করতে হবে, চলন করে তো তাকে যেতে হবে মাঝামাঝি পর্যায়ে, তাই না? তাহলে দুই পাশে যে ক্রোমোজোমগুলো থাকে প্রো মেটাফেজ পর্যায়ে তারা চলন শুরু করে। যখন চলন শুরু করে, যখন চলন শুরু করে ওই দিক থেকে এই দিক থেকে মাঝামাঝিতে চলন যখন শুরু করে, তখন দেখে মনে হয় যে ক্রোমোজোমগুলো যেন নাচতেছে। তার তো 4টা হাত আছে, এই যে ক্রোমাটিড 4টা হাত আছে, সে যখন চলনটা শুরু করে দেখে মনে হয় ক্রোমোজোমগুলো নাচতেছে। এই জন্য এখানে কি দেখা যায়? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এরপর আসো, এরপর দেখো নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন, এরা কি হয়ে যায়? এরা হচ্ছে বিলুপ্তি হয়ে যায়। এদের কি ঘটে? বিলুপ্তি ঘটে। এদের কি ঘটে? এদের হচ্ছে বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। বইয়ে একটা লাইন দেখবা, মেটাফেজ, এর আগে ঠিক প্রো মেটাফেজ আছে, ঠিক আছে? প্রো মেটাফেজ যেটা স্বল্পস্থায়ী পর্যায়ে পড়ছে আমরা, স্পিন্ডল যন্ত্র তৈরি হয় পড়ছি। এই যে দেখো নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি হতে থাকে এবং একসময় কি হয়ে যায়? বিলুপ্তি হয়ে যায়। নিউক্লিওলাসেরও কি ঘটে? বিলুপ্তি ঘটে। বুঝছো? তারপর ক্রোমোজোমগুলা ইকুয়েটর বা বিষুবরেখা অঞ্চলে চলাচল শুরু করে। এই জন্য এটাকে কি দেখা যায়? ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। স্পিন্ডল ফাইবার কি জিনিস আমরা পড়ছি, ট্র্যাকশন ফাইবার কি জিনিস তাও পড়ছি। বুঝছো? এই যে সেন্ট্রিওল দু মেরুতে পৌঁছায়, মেরুতে পৌঁছায় তার কি তৈরি করে? এই যে অ্যাস্টার তন্তু বা অ্যাস্টার রে বিচ্ছুরণ করে। বুঝছো? অ্যাস্টার রে বা অ্যাস্টার তন্তু বিচ্ছুরণ করে। এরপর দেখো দুইটা টার্ম আছে, সেটা কি? মাইটোটিক সেন্টার, একটা হচ্ছে মাইটোটিক সেন্টার আর একটা হচ্ছে এই যে কাইনেটোকর। আচ্ছা, এই যে মাইটোটিক সেন্টার এটা কি? মাইক্রোটিবিউল, যে মাইটোসিসের জন্য মাইক্রোটিবিউল ব্যবস্থা করে। মানে তোমার হচ্ছে সেন্ট্রোজোমটা, মানে যে সেন্টারটা তোমার কি ঘটে? এই যে মাইটোসিসের জন্য মাইক্রোটিবিউলটা ব্যবস্থা করে। মাইটোসিসের জন্য যে মাইক্রোটিবিউল তৈরি করতেছে, এই কাজটা যে করে সেটা হচ্ছে মাইটোটিক সেন্টার। ঠিক আছে? প্রাণীকোষে সেন্ট্রোজোম এই কাজটা করে, এই জন্য প্রাণীকোষে সেন্ট্রোজোমটা হচ্ছে মাইটোটিক সেন্টার। আর উদ্ভিদ কোষে কি করে? মাইক্রোটিবিউলটা এই কাজটা করে, এই জন্য মাইক্রোটিবিউলটা হচ্ছে তোমার সেন্টার। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, ক্রোমোজোম ডান্স করে। আচ্ছা,
এখানে আমাদের লাস্টের পর্যায়ে চলে আসছে, 40 ক্লাস শেষ হওয়ার কথা। এই ক্রোমোজোমগুলা যে স্পিন্ডল ফাইবারে যুক্ত হচ্ছে, স্পিন্ডল ফাইবারে কিভাবে যুক্ত হচ্ছে? স্পিন্ডল ফাইবারে এই যে দেখো, ক্রোমোজোমের একটা পার্টকে বলা হয় সেন্ট্রোমিয়ার, মাঝামাঝিতে যেটা থাকে। এই সেন্ট্রোমিয়ারের কিছু একটা অংশ মাঝামাঝিতে, আরো মাঝামাঝি তোমার সেন্ট্রোমিয়ারের একদম মাঝে থাকে কে? সেন্ট্রোমিয়ারের মাঝে থাকে তোমার কাইনেটোকোর। এই কাইনেটোকোরে একটা প্রোটিন থাকে। এই কাইনেটোকোরে একটা কি থাকে? কাইনেটোকোরে একটা প্রোটিন থাকে। এরও মাঝে একটা প্রোটিন থাকে। এই প্রোটিনটা কি হয়? স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়। ঠিক আছে? হ্যাঁ, আজ এই পর্যন্ত থাক, শেষ করবো আমি। তাহলে দেখো, এই স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোমগুলো কিভাবে যুক্ত হয়? এই ক্রোমোজোমগুলার কি থাকে? একটা সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ারের মাঝামাঝিতে একটা পর্যায়ে কি থাকে? কাইনেটোকোর নামে একটা জায়গা থাকে। কাইনেটোকোরের মাঝখানে কি থাকে? মোটর প্রোটিন থাকে। বুঝছো? এই মোটর প্রোটিনের মাধ্যমে তারা কি হয়? স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়। আচ্ছা দেখো, তাহলে আজকে আমাদের পুরো মেটাফেজ পর্যন্ত থাকলো। নেক্সটে আমরা কি শুরু করব? কই থেকে শুরু করব? নেক্সটে আমরা যে মেটাফেজ পর্যায়ে, এখান থেকে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমরা ক্যারিওকাইনেসিস শেষ করব, সাইটোকাইনেসিস পড়বো, তারপর অনিয়ন্ত্রিত মাইটোসিস এটা পড়বো, মিওসিস পড়বো, শেষ। ঠিক আছে? তার মানে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন তোমাদের যে কাজ, তোমাদের কাজ হচ্ছে, শেষ করো। হ্যাঁ, তোমাদের যে কাজ হচ্ছে, তোমরা হচ্ছে ওই যে হ্যাশট্যাগ যেটা ইউজ করেছিলাম, ওই হ্যাশট্যাগটা ইউজ করে তোমরা নোটটা গ্রুপগুলোতে জমা দিবা, নোটটা শেয়ার করবা। অ্যান্ড আমার ক্লাসের রিভিউ দিতে অবশ্যই ভুলবা না। যেহেতু তোমাদের জন্য কষ্ট করে নোটটা বানাইছি, তার মানে কি, আমার তখনই সফলতা আসবে, বা আমি যখনই খুশি হব যখন দেখবো যে আমার স্টুডেন্টরা সবকিছু বুঝছে। তোমরা সবকিছু ভালো মতন বুঝছো কিনা, সবকিছু তোমার কাছে ক্লিয়ার কিনা, একটু নোটটা করবা, নোটটা করে গ্রুপে জমা দিবা। তার মানে আমি বুঝবো তখন যে তোমরা সবকিছু ক্লিয়ার হয়েছো। অ্যান্ড সব থেকে ভালো 3টা যে নোট আমি নিজে চেক করবো, তাদেরকে আমরা টি শার্ট পাঠাবো। আমি নিজে তোমাদেরকে টি শার্ট পাঠাবো, বুঝছো? ওই 3টা নোটে যাদের সব থেকে ভালো হবে, বেস্ট 3 জন। আচ্ছা, সৃজনশীল অংশটা হচ্ছে একটা কোষ চক্র, আর এটা হচ্ছে মাইটোসিসের পর্যায়। কোষ চক্রের যে 3টা পর্যায়, এটা হচ্ছে সৃজনশীলের অংশ, বুঝছো? নেক্সট ক্লাসে আরো ভালোভাবে দেখাই দিব। কোষ চক্রের যে পর্যায় আছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে সৃজনশীলের অংশ। আর একটা সৃজনশীল অংশ কোনটা? ওই যেটা আমরা দেখলাম যে মাইটোসিসের পর্যায়, এটাই। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই কিন্তু নোট জমা দিবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ।